আসসালামু আলাইকুম। সবাইকে রুটসে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মিশন 40 ডেজ কোর্সের বায়োলজি ক্লাসে। দেখতে দেখতে আজকে আমাদের 16তম ক্লাস। আর আমাকে সবাই চিনো, আমি হচ্ছি ডক্টর রাহাতুল ইশাক অনন্য, রুটসের আইকনিক এডুকেটর, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি রিসেন্টলি। আচ্ছা, সবাই একটু জয়েন করো দ্রুত, সবাই দ্রুত জয়েন করো। আজকে আমরা পড়বো হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, তাই না? প্রাণী বিজ্ঞান অনেকদিন যাবত পড়ানো হয় না। আজকে পড়বো হচ্ছে প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা। প্রাণী বানানটা মানে ভুল হয়ে গেছে, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, তাই তো? আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, লেকচার 1, তাই না? লেকচার 1, লেকচার 2 হবে কিনা আমি জানি না। মনে হয় আজকে শেষ ক্লাস আজকে বায়োলজির। আমি শিওর না, আমি জানি না এখনো, যতদূর শুনছি। তো প্রাণীর বিভিন্নতা বিন্যাস অধ্যায়ে আমি বই ধরে ধরে, তোমরা সবাই একটা বই নাও, গাজী আজমল স্যারের বই বা যে কোনো বই। সব বইয়ের সিরিয়াল তো একই মোটামুটি, কন্টেন্ট হয়তো আলাদা, সিরিয়াল একই। তো আসো, যেসব এমনি কথা আছে কিছু, যে প্রাণী তো বিভিন্ন রকম হয়, পৃথিবীতে মানুষ আছে, মানে অনেক রকম প্রাণী আছে আর কি। এক একটা প্রাণী দেখতে এক এক রকম, আবার একই প্রাণীর মধ্যে মনে করো মানুষ, এক একটা মানুষ দেখতে কিন্তু এক এক রকম। তাই এই যে একজন থেকে আরেকজনের মধ্যে যে ভিন্নতা দেখা যায়, সেটাকে বলা হচ্ছে প্রাণীর বিভিন্নতা। ভিন্ন ভিন্ন বিভিন্ন, তো এটা হচ্ছে একটা বৈচিত্র্য আর কি, ডাইভার্সিটি। তো এই ডাইভার্সিটি হতে পারে কয় রকম? 3 রকম। জিনিসটা ইম্পর্টেন্ট, তাই দেখাচ্ছি। প্রথম হচ্ছে প্রজাতিগত, না প্রথম হচ্ছে জিনগত বৈচিত্র্য। খেয়াল করো, এই যে আমি আজকে ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করতেছো, তাই না? আমরা সবাই তো মানুষ, হোমোসাপিয়েন্স। পৃথিবীতে 700 বা 800 কোটি হোমোসাপিয়েন্স আছে। কিন্তু কথা হচ্ছে, এই হোমোসাপিয়েন্স এক একজন দেখতে কিন্তু এক এক রকম। এটাও কিন্তু একটা বৈচিত্র্য। ডাইভার্সিটি মানে কি? বৈচিত্র্য মানে কি? এক একজনকে দেখতে এক এক রকম হবে, এক একজনের অ্যাপিয়ারেন্সটা এক এক রকম হবে, নেচারটা এক এক রকম হবে। এটাকে বলা হয় কি? ডাইভার্সিটি। তো দেখো, 700 কোটি মানুষ সবাই কিন্তু হোমোসাপিয়েন্স, সবাই কিন্তু ভাইয়া কি? হোমোসাপিয়েন্স। কিন্তু এক একজন দেখতে কিন্তু এক এক রকম, এক একজন দেখতে কিন্তু এক এক রকম। এই যে একই প্রজাতির ভিতরে, একটি প্রজাতির ভিতরে যে বিভিন্নতা, একটি প্রজাতির ভিতরে যে বিভিন্নতা, একটি প্রজাতির ভিতরে বিভিন্ন প্রাণীর মধ্যে যে ভিন্নতা, বা সেটাকে বলা হয় জিনগত। যেমন আমি আর মনে করো জো বাইডেন দেখতে একরকম না, কিন্তু জো বাইডেন অন্যরকম, আমি আরেক রকম, কিন্তু আমরা দুজনে কিন্তু হোমোসাপিয়েন্স। সে আমেরিকার প্রেসিডেন্ট, আমি হয়তো বাংলাদেশের একজন নাগরিক। সে হোমোসাপিয়েন্স, আমিও হোমোসাপিয়েন্স, কিন্তু দুইজন দুই রকম। কারণ ওর যে জিনগুলো আছে আর আমার যে জিনগুলো আছে ডিফারেন্ট। আমার জিন আর ওর জিন কিন্তু একরকম না, তাই আমরা হচ্ছে কি জিনগতভাবে আলাদা। দ্বিতীয়ত আসতেছে হচ্ছে প্রজাতিগত। প্রজাতিগত মানে হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতির জীব, তারা কখনোই একরকম হবে না। যেমন আমি যদি তোমাকে বলি পান্থেরা লিও, পান্থেরা লিও মানে হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে সিংহের বৈজ্ঞানিক নাম। ওকে, সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে পান্থেরা লিও, লিও মানে লায়ন। আরেকটা মনে করো আছে পান্থেরা টিগ্রিস, পান্থেরা টিগ্রিস মানে হচ্ছে টাইগার, বাঘ। হ্যাঁ, তো দেখো, পান্থেরা লিও এর প্রজাতি আলাদা, পান্থেরা টিগ্রিস ওর প্রজাতিও কিন্তু আলাদা। তো এরা কিন্তু আলাদা প্রজাতির, তার মানে এরা অবশ্যই কি হবে? ভিন্ন রকম হবে।
যেমন মানুষের সাথে নাকি উই আর নট অ্যালোন, অর্থাৎ হোমো সাপিয়েন্সের পাশাপাশি নাকি হোমো ইরেকটাস, হ্যাঁ, এরকম আরও কিছু প্রজাতি নাকি ছিল। তারা কিন্তু একরকম হবে না কখনো। যে পান্থেরা লিও আর পান্থেরা টিগ্রিস কিন্তু দেখতে একরকম হবে না। কারণ কি? কারণ ওদের প্রজাতিই তো আলাদা ভাইয়া, ওদের প্রজাতিই তো আলাদা। তাহলে প্রজাতি যেহেতু চলে আসলো, তাই প্রজাতি সম্পর্কে কিছু কথা এখন আমি একটু বলে রাখি এখানে। প্রজাতি সম্পর্কে কিছু কথা। আচ্ছা, সবাই একটু কোশ্চেন টুয়েশন করো ভাইয়া, সবাই একটু কোশ্চেন টুয়েশন করো আর কি। আশা করি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে সবকিছু। প্রজাতি নিয়ে বলবো, প্রজাতি আসলে কি জিনিস। হ্যাঁ, মজার জিনিস আসতেছে, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে প্রজাতি জিনিসটা কি, তোমাদের কি আইডিয়া আছে? প্রজাতি কি বলো তো? হোয়াট ইজ প্রজাতি? হ্যাঁ, হাসিবুল হাসান, হাসান মাহমুদ। আচ্ছা, অনেকে আছো আজকে, মনে হয় ভাইয়া শেষ ক্লাস, বুঝছো? সবাই থাইকেও আর কি শেষ পর্যন্ত কথা আছে তোমাদের সাথে। হ্যাঁ, আজকে বোধহয় শেষ ক্লাস, আমি মোটামুটি কনফার্ম। তাহলে প্রজাতি কত? প্রজাতি কাকে বলে বলো তো? প্রজাতি কাকে বলে? হোয়াট ইজ প্রজাতি? প্রজাতি কি বলো তো? প্রজাতি বা স্পিসিস বলা হয় যেটাকে ইংরেজিতে। এই প্রজাতি জিনিসটা কি? প্রজাতি জিনিসটা কি বলো তো? ওয়ালাইকুম আসসালাম এম শাহ। প্রজাতি জিনিসটা কি? যদি দুটি প্রাণী যদি দুটি প্রাণী নিজেদের মধ্যে যৌন প্রজনন করে, বিপরীত লিঙ্গের হইতে হবে অবশ্যই, যৌন প্রজনন করে একটি উর্বর সন্তান উৎপাদনে সক্ষম হয়, তবে সেই দুটি প্রাণীকে একই প্রজাতিভুক্ত হিসেবে ধরা হয়। প্রজাতির সংজ্ঞা আসলে আমি জানি অনেকেই লিখবে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম এককে প্রজাতি বলে, এটা লিখলে কাটা জিরো, এটা প্রজাতির সংজ্ঞা না। হ্যাঁ, ওইখানে প্রজাতি একটা ধাপ হিসেবে ইউজ হয়েছে জাস্ট। প্রজাতি বলতে কি? মনে করো দুইটি প্রাণী, একটা প্রাণী হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে কি বি। দুইটা ভিন্ন প্রাণী, এদের মধ্যে মিলন ঘটলো, ক্রস ঘটলো, ঘটে আরেকটা প্রাণী সৃষ্টি হইলো যার নাম হচ্ছে মনে করো সি। এখন এই সি যদি উর্বর হয়, সি যদি উর্বর হয়, তাহলে আমরা ধরে নিব এ এবং বি একই প্রজাতির অন্তর্ভুক্ত ছিল। আর সি যদি অনুর্বর হয়, আরে বানানটা ভুল করতেছি, তাহলে ধরে নিব এরা ভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। যেমন আমি যদি তোমাদের এক্সাম্পল দেখাই, মনে করো সিংহ আর বাঘ। সিংহ আর বাঘ, সিংহ মানে হচ্ছে কি লায়ন, আর বাঘ মানে হচ্ছে কি টাইগার। তো লায়ন আর টাইগারের যখন মিলন হয় বা বিয়ে হয়, মনে করো বিয়ে হইলো, তখন কিন্তু প্রজনন হয় এবং ইভেন বাচ্চারও জন্ম নেয়। ইন্টারেস্টিং পয়েন্ট, সেই বাচ্চার নাম হচ্ছে লাইগার। সেই বাচ্চার নাম হচ্ছে কি লাইগার। লায়ন থেকে লাই আর টাইগার থেকে গার আসছে। এখন এই লাইগার কিন্তু হয় অনুর্বর, অর্থাৎ লাইগার এ কিন্তু নতুন কোনো বাচ্চার জন্ম দিতে পারে না। তোমরা কি লাইগার দেখছো কেউ? লাইগার অনেক বড় সাইজের একটা প্রাণী, হ্যাঁ, বাঘ বা সিংহের চেয়ে বড় সাইজের প্রাণী। তবে মজার ব্যাপার হচ্ছে ও অনুর্বর হয়, অর্থাৎ ও কিন্তু যৌন প্রজননে সক্ষম না। এই কারণে লায়ন এবং টাইগার দুইটা ভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। তবে যদি এমন হতো লায়ন আর টাইগার মিলে যে বাচ্চা হইতো সেটা উর্বর, তাহলে কি কি একই প্রজাতির বলতাম আর কি। কথা কি বুঝাইতে পারতেছি? যদি উর্বর সন্তান হইতো তাইলে বলতাম একই প্রজাতির। যেহেতু অনুর্বর সন্তান হচ্ছে, এরকম আরো আছে, গাধা আর খচ্চর, দেখছো? সরি, গাধা আর ঘোড়া। গাধা আর ঘোড়ার যখন বিয়ে হয়, তখন যে বাচ্চা হয় তার নাম হচ্ছে খচ্চর। খচ্চর কিন্তু অনুর্বর হয়, অর্থাৎ খচ্চরের কখনো বাচ্চা হয় না। তোমরা শুনছো গালিগালাজ, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, গাধার বাচ্চা, কিন্তু খচ্চরের বাচ্চা কখনো গালি শুনছো? শুনো নাই। কারণ হচ্ছে খচ্চরের বাচ্চা হয় না। তার কারণ কি? কারণ খচ্চর হচ্ছে অনুর্বর। খচ্চর যেহেতু অনুর্বর, খচ্চরের আর বাচ্চা বলি না, তাই না? বলি খচ্চর, এই লোকটা খুব খচ্চর, খচ্চরের বাচ্চা বলি না। আবার শুয়োর বলার সময় বেশিরভাগ বলে এই তো একটা মুখছেছই। তাহলে খচ্চর, গাধা আর ঘোড়ার প্রজননে খচ্চর তৈরি হয়। তাহলে খচ্চর হচ্ছে কি অনুর্বর, তাই গাধা এবং ঘোড়া দুইটা ভিন্ন প্রজাতির। তাহলে আমরা প্রজাতি বুঝতে পারছি। প্রজাতির সংজ্ঞাটা পরীক্ষা আসতে পারে। যদি কেউ লেখো শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম এককে প্রজাতি বলে, কাইটা জিরো দিবে কিন্তু। হ্যাঁ, সংজ্ঞা, প্রজাতির সংজ্ঞা তোমাদের বইয়ে 12 নম্বর অধ্যায় দেওয়া আছে উদ্ভিদ বিজ্ঞানের, যে দুটি ভিন্ন প্রাণী নিজেদের মধ্যে প্রজনন ঘটিয়ে যদি উর্বর সন্তান উৎপাদনে সক্ষম হয়, তবে তাদেরকে একই প্রজাতিভুক্ত হিসেবে ধরা হয়। এখন ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে তো বৈচিত্র্য থাকবেই। যেমন বাঘ একটা ভিন্ন প্রজাতি আর ঘোড়া একটা ভিন্ন প্রজাতি, ওদের মধ্যে ডিফারেন্স থাকবে। আচ্ছা, তৃতীয়ত আসতেছে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো
তোমরা বাস্তুতন্ত্র মানে বুঝো আশা করি। এই জিনিসগুলো তোমাদের এখন একটু কমাই দিছে, ওই যে জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ অধ্যায় তো বাদ দিয়ে দিছে, ওইখানে এগুলো সম্পর্কে একেবারে এক্স্যাক্টলি জানতে পারতা বাস্তুতন্ত্র কি। তো মনে করো পৃথিবীতে বিভিন্ন রকম বাস্তুতন্ত্র আছে, যে গরম এলাকার বাস্তুতন্ত্র একরকম, শীত প্রধান এলাকার আরেক রকম, মরুভূমির আরেক রকম, তাই না? এক একটা এলাকার বাস্তুতন্ত্র কিন্তু এক এক রকম, এবং সেই ভিত্তিতে দেখা যায় ওই বাস্তুতন্ত্রে যে প্রাণীগুলা বাস করে তাদের বৈচিত্র্য ভিন্ন ভিন্ন রকম হয়। তুমি যদি এখন মরুভূমির প্রাণী দেখো তারা একরকম, শীত প্রধান দেশের প্রাণীগুলো আরেক রকম, তাই না? আবার সমুদ্রে জলজ এলাকায় যে প্রাণীগুলো থাকে তারা আরেক রকম। তাহলে দেখো বাস্তুতন্ত্র, অর্থাৎ বাস্তুতন্ত্র বাসস্থান বলতে পারি সিম্পলি, কোন এলাকায় বাস করে সেটার ভিত্তিতেও কিন্তু ডিফারেন্স দেখা যায়। যেমন ইন্ডিয়াতে সিংহ আছে, আবার আফ্রিকাতেও সিংহ আছে। ইন্ডিয়ার সিংহ আর আফ্রিকার সিংহ কিন্তু একরকম না। বাংলাদেশে বাঘ আছে, আফ্রিকাতেও বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয় বাংলাদেশেরটাকে। তো এদের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এটা কিন্তু একরকম না। কেন একরকম না? কারণ হচ্ছে বাস্তুতন্ত্র। হ্যাঁ, বুঝতেছো? ওরও মনে করো পান্থেরা টিগ্রিস, ওইটাও পান্থেরা টিগ্রিস, দুইজনের বৈজ্ঞানিক নাম পান্থেরা টিগ্রিস। কিন্তু বাংলাদেশের বাঘ একরকম, বা মনে করো মানুষের কথাই যদি বলি, আফ্রিকার মানুষগুলো একরকম, ইউরোপিয়ানরা আরেক রকম। ইউরোপিয়ানরা ফর্সা লম্বা, আফ্রিকানরা হয়তো কালো, বেশিরভাগ ক্ষেত্রে খাটো। তো এটা কেন হইলো? সবাই কিন্তু একই প্রজাতির, বাস্তুতন্ত্রের কারণে তাদের মধ্যে বিভিন্ন রকম ডিফারেন্স দেখা গেল। বাস্তুতন্ত্র কিন্তু মানুষের বৈচিত্র্য প্রভাব রাখে। যেমন গরম এলাকার মানুষ কালো হয়, কারণ গরম এলাকার মানুষের যেহেতু সূর্যের তাপটা বেশি আসে, সূর্যের তাপে কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে মানুষের ইউভি রশ্মি থেকে। এই ইউভি রশ্মি থেকে বাঁচানোর জন্য ত্বকের মধ্যে প্রচুর পরিমাণ মেলানিন তৈরি হয়, আর মেলানিনের কারণে লোকগুলো হয়ে যায় কি কালো। তাহলে বাস্তুতন্ত্র মানে কোথায় সে বাস করে সেটার ভিত্তিতেও কিন্তু বিভিন্ন রকম হয়ে যায়। আচ্ছা, আমি মনে হয় বেশি ডিটেলস বলে ফেলতেছি, এগুলো ইম্পর্টেন্ট পড়ায় যাইতে হবে, এগুলো নিয়ে বেশিক্ষণ মাথা ঘামানো যাবে না, আমাকে একটু ইম্পর্টেন্ট পড়ায় ঢুকতে হবে তাড়াতাড়ি। দেখো, এরপর হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। এই যে আমি প্রাণীকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করতেছি, এখানে দেখো বইয়ে 16টা ভিত্তি দেওয়া আছে, এবং এটা বোঝা কিন্তু খুব একটা কঠিন না, ঠিক আছে? একটা একটা করে ভিত্তি। প্রথমে দেখো দেহের আকার, তোমরা সবাই একটু বইটা খুলো, লিখতে গেলে অনেক সময় লাগবে, আমি যতদূর পারি আগায় নিব। দেহের আকার আনুবীক্ষণিক হতে পারে, মানে আনুবীক্ষণিক মানে যেটাকে মাইক্রোস্কোপের নিচে দেখা হয় সেটা হচ্ছে আনুবীক্ষণিক। বৃহত্তর প্রাণী, হাতি, ঘোড়া, বাঘ, আমি, তুমি, মশাও কিন্তু বৃহত্তর প্রাণী। আচ্ছা, সংগঠন মাত্রা, একটা হচ্ছে কোষীয় মাত্রা, এটা তোমরা বুঝো, সবাই জানো যে কতগুলো কোষ মিলে একটা কলা হয়, কতগুলো কলা মিলে একটা অঙ্গ, কতগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র, আর কতগুলো তন্ত্র মিলে হচ্ছে একটা জীবদেহ, তাই না? সেটার ভিত্তিতে ভাগ করা যায় জীবন পদ্ধতি, স্বাধীনজীবী বা মুক্তজীবী। মুক্তজীবী মানে কি? যে অন্যের থেকে খাদ্য চুষে নেয় না আর কি। মনে করো মানুষ কি আর অন্য কোনো প্রাণীর বড়ি থেকে খাবার চুষা খায় নাকি? খায় না, কিন্তু তাহলে মানুষ স্বাধীন বা মুক্তজীবী। আর পরজীবী মানে হচ্ছে যারা অন্য প্রাণীর উপর ভরসা করে বেঁচে থাকে। পরজীবী উকুন, কৃমি তোমার বডিতে থাকে, তুমি যে খাবারগুলো খাও হেন দিয়ে খায় খায় বেঁচে থাকে। হ্যাঁ, ভ্রূণ স্তর, এটা খুব ইম্পর্টেন্ট। ভ্রূণ স্তর, কিছু কিছু প্রাণী আছে যাদের ভ্রূণের 2টা স্তর থাকে, আর বাকিদের 3টা স্তর থাকে। হ্যাঁ, তো যাদের 2টা স্তর থাকে তারা দ্বিস্তরী, যাদের 3টা স্তর থাকে তারা ত্রিস্তরী। প্রতিসাম্যতার ভিত্তিতে এটা একটু দেখাই দিতে হবে, প্রতিসাম্যতাটা 5 নম্বর পয়েন্ট, সবাই আশা করি বইয়ে আসো। প্রতিসাম্যতা, প্রতিসাম্যের ভিত্তিতে দেখো প্রথমেই হচ্ছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্যের ব্যাপারটা হচ্ছে যেটা গোল, গোল আকারের যত প্রাণী আছে, গোল আকারের প্রাণী আছে না, স্পঞ্জ বিভিন্ন রকম আছে গোল আকারের প্রাণী। যেসব প্রাণী দেখতে গোলাকার, এটা খুব একটা তোমরা দেখো না, গোলাকার প্রাণীগুলো হচ্ছে ঘাসফড়িং, রুই মাছ। আমি হ্যাঁ পড়াইতে পারি, আমি শিওর না আসলে পড়াবো কিনা, আমি জানি না। আচ্ছা, গোলীয় মানে যেসব প্রাণী হচ্ছে গোলাকার। হ্যাঁ, এখন আমরা জানি প্রতিটা গোলকের একটা কেন্দ্র থাকে, এই মাঝখানে একটা কেন্দ্র থাকে, এবং কেন্দ্র দিয়ে যতগুলো তল অতিক্রম করতেছে, যে কোনো তল বরাবর তুমি যদি এই প্রাণীটাকে কাটো, সমান 2টা এলাকা পাওয়া যাবে। যেমন এই এলাকাটা কাটলে উপরে নিচে সমান, ডাইনে বামে, বুঝতেছো তো? এটাকে বলা হয় গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্যর পর আস্তে আস্তে হচ্ছে তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আগে দ্বিপার্শ্বীয়টা পড়াই। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মনে করো হচ্ছে প্রজাপতি। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য শর্তটা হচ্ছে, দেখো বানান টানান ভুল হচ্ছে তাই না? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের শর্তটা হচ্ছে যে কোনো একটা হলে যে কোনো একটা তলে সমান 2 ভাগে ভাগ করা যাবে। ছবিটা সুন্দর হইলো না? এই দেখো, যে কোনো একটা তলে, যে কোনো একটা তলে, জাস্ট একটা তলে সমান 2 ভাগে ভাগ করা যাবে। দেখো সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, যে জাস্ট একটা তলে। যেমন মানুষকে যদি বলি, মানুষের নাক বরাবর যদি তুমি মানুষকে কেটে ফেলো, ডানে বামে একরকমই পাওয়া যাবে, তাই না? এবং আরেকটা ব্যাপার মনে হয়, প্রতিসাম্যতার ক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক ব্যাপারগুলোর উপর খেয়াল রাখা হয়, ভিতরের দিকে খেয়াল রাখা হয় না। যেমন মানুষকে তুমি যদি নাক বরাবর কাটো,
বাইরের দিকটা একই রকম হবে, এক হাত এক পা এক হাত এক পা, তাই না? একই রকম, এক চোখ চলে যাবে। কিন্তু অভ্যন্তরীণ যে অর্গানগুলো আছে, যেমন আমি যদি লিভারের কথা বলি, লিভার যাবে গা ডান দিকে, আর বাম দিকে চলে যাবে পাকস্থলী, হার্ট। তো ভিতরের ব্যাপারগুলো নিয়ে কিন্তু প্রতিসাম্যতায় বিবেচনা করা হয় না, বিবেচনা করা হয় শুধুমাত্র বাইরের ব্যাপারটা নিয়ে। ইফাত জাহান, কোন অংশগুলো গুরুত্বপূর্ণ? আচ্ছা, গুরুত্বপূর্ণ তো আসলে সবই, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। যে কোনো জায়গা থেকে আসতে পারে প্রশ্ন। তারপর যেগুলো পড়াবো ধরে নেবে ওগুলোই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কারণ এখন তো কম সময়, যেহেতু অবশ্যই অগুরুত্বপূর্ণ জিনিস আমি পড়াবো না। তারপর আছে হচ্ছে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম জিনিসটা কি দেখো, যদি একের বেশি তলে কেটে ভাগ করা যায় তাহলে বলা হয় অরীয় প্রতিসম। একের বেশি তলে, 1+ তলে, 2টা 3টা 4টা 5টা তলে ভাগ করা যায়, সেটাকে বলা হবে কি অরীয় প্রতিসম। যেমন আমি যদি, এটার নাম কি তারা মাছ, তাই না? তারা মাছের কথা বলি, তারা মাছে খেয়াল করো, তারা মাছকে যদি এই তলে কাটা হয়, এই তলে কাটা হয়, তাহলে কি হচ্ছে দেখো, ডান বাম একই রকম কিন্তু। তার মানে কি, একটা তল আমরা পেয়ে গেছি, এই তল বরাবর কাটলে সমান 2 ভাগে ভাগ হচ্ছে। তাহলে এখন আমরা একটা তল বরাবর হলে বলবো দ্বিপার্শ্বীয়। কিন্তু খেয়াল করো, আমি যদি এই তল বরাবরও কাটি, দেখো লাল একটা দিয়ে দেখাই, এই তল বরাবর যদি কাটি, তারপরেও কিন্তু কি হচ্ছে দেখো, উপরে নিচে একই রকম। তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই লাল যে দাগটা আছে, লাল দাগের উপরের দিক এবং নিচের দিক একই রকম কিন্তু। তার মানে আমি একের অধিক তল পেয়ে গেছি অলরেডি, একটা সবুজটা একটা লালটা, 2টা তল পেয়ে গেছি। তো 2টা পাইলেই সেটাকে বলা হবে অরীয়। এক্সাক্ট ডেফিনেশন হচ্ছে এইটা, হ্যাঁ। যখনই তুমি 2টা পেয়ে গেছো, এটাকে বলা হবে কি অরীয়। আর একটা পাইলে বলা হবে দ্বিপার্শ্বীয়। মনে রাখো কিন্তু কথাগুলো ভালোভাবে। হুম। এবার দেখো একটা স্পেশাল কম্বিনেশন, সেটা হচ্ছে দ্বি অরীয়। দ্বি অরীয়, দ্বি অরীয় মানে হচ্ছে এই দুইটার কম্বিনেশন, মানে দ্বিপার্শ্বীয় এবং অরীয়, এই দুটার কম্বিনেশনকে বলা হয় হচ্ছে দ্বি অরীয়। ঠিক আছে, আমি যদি আরো সুন্দরভাবে বলি ব্যাপারটা, দেখো কিরকম হয়। দ্বি অরীয় প্রতিসম উদাহরণ দেই। মনে করো একটা প্রাণী হচ্ছে এইরকম, মনে করো এইরকম একটা প্রাণী মনে করো হইতে পারে। এখন এই প্রাণীটাকে তুমি যদি এইভাবে কাটো, খেয়াল করো, এইভাবে এইভাবে যদি কাটো, তাহলে কি হচ্ছে, সমান 2 ভাগে পাওয়া যাবে কিন্তু, অর্থাৎ ওইখানে কিন্তু সে কি অরীয়। আবার তুমি যদি এইভাবেও কাটো, মাঝখান বরাবর 2 ভাগে কেটে ফেলো, উপরের অংশ আর নিচের অংশ একই রকম কিন্তু, তাহলে কি হচ্ছে দ্বিপার্শ্বীয়। বা এই মাঝখান বরাবর কাটলে 2 সাইডে 2, মানে ব্যাপারটা হচ্ছে দ্বিপার্শ্বীয় দ্বি অরীয় কম্বিনেশন। তোমরা একটা অ্যানিমেশন দেখে নিও, এটা অ্যানিমেশন দেখলে ভালো বুঝবা, ছবি দেখলে, আমি এখানে বুঝাইতে পারতেছি না। তাহলে এটা দ্বি অরীয়। তাহলে প্রতিসম্মত হচ্ছে এই 4 রকম: গোলীয়, দ্বিপার্শ্বীয়, অরীয় এবং দ্বি অরীয়। এর বাইরে যারা আছে তারা হচ্ছে অপ্রতিসম। এর বাইরে যারা আছে তারা হচ্ছে অপ্রতিসম। তো এক্সাম্পল গুলো একটু দেখবা, কোনটা আর কি, এটা ইম্পর্টেন্ট। তারপরে পয়েন্ট আছে হচ্ছে খণ্ডকায়ন আর অঞ্চলায়ন। তো খণ্ডকায়ন ইংরেজি হচ্ছে, খণ্ডকায়নের ইংরেজি হচ্ছে সেগমেন্ট, তাই না? সেগমেন্টাইজেশন। খণ্ডকগুলোকে বলা হয় সেগমেন্ট। খণ্ডক মানে যদি সবগুলো খণ্ড একই রকম হয়, মনে করো কিছু প্রাণী দেখছো না, এরকম রেলগাড়ির মতো প্রাণী, রেলগাড়ির মতো সবগুলো খণ্ড একই রকম, দেখো বডির সবগুলো খণ্ড একই রকম, এদেরকে বলা হয় খণ্ডগায়িত প্রাণী, খণ্ডে খণ্ডে ভাগ করা। ইংরেজিটা মনে রাখতে হবে সেগমেন্টাইজেশন। সেগমেন্ট, অনেকগুলো সেগমেন্টে বিভক্ত, এটাকে বলা হয় কি খণ্ডকায়িত প্রাণী। আবার কিছু প্রাণী আছে যারা না এরকম খণ্ডে ভাগ করা যায় না, অঞ্চলে ভাগ করা যায়। মনে করো এই হচ্ছে মাথা, হ্যাঁ, এই হচ্ছে পেট, আর এদিকে মনে করো আছে পাটা, এগুলা আছে। মানে দেখো এদিকে আমরা চাইলে অঞ্চলে ভাগ করতে পারি, যে এটা হচ্ছে মস্তক অঞ্চল, মস্তক, এটা মনে করো বক্ষ, এটা হচ্ছে উদর, তাই না? মস্তক, বক্ষ, উদর, কি করছি, 3টা অঞ্চলে ভাগ করছি, খণ্ডে কিন্তু ভাগ করতে পারি নাই। খণ্ড হইলে সবগুলো খণ্ড কাছাকাছি দেখতে হইতে হবে, একই রকম হইতে হবে। কিন্তু দেখো মাথা কিন্তু দেখতে একরকম, মাথায় হয়তো অ্যান্টেনা আছে, তাই না?
বক্ষের মধ্যে হয়তো পা আছে, উদরের মধ্যে হয়তো ফুটা আছে বিভিন্ন রকম, বাবা বুঝতেছই। তাহলে তিনটা অংশ কিন্তু তিন রকম, এটাকে বলা হয় অঞ্চলাইজেশন বা ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন এটা তোমাদের মনে রাখতে হবে, ইংরেজি সহ মনে রাখতে হবে। দেখো আমি এনে ইংরেজিই লিখছি, বাংলায় লিখি নাই, কারণ বাংলা সবাই জানো এটার। সেগমেন্টাইজেশন মানে খণ্ডকায়ন, আর ট্যাগমাটাইজেশন মানে হচ্ছে অঞ্চলায়ন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে প্রান্তিকতা। আচ্ছা, এগুলো এখন বলে কি বেশি বলে ফেলতেছি বোধ হয় নাকি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আজাদ, রিয়াজ ইবনে আজাদ। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো, অনেকে ক্লাসের সম্পর্কে জানতে পারে না, নোটিফিকেশন পায় না, ঠিক আছে? সেটা মেনশন করে রাখো ফ্রেন্ডদেরকে। এবার আসতে হচ্ছে প্রান্তিকতা। প্রান্তিকতা তোমরা বুঝো যে সে বেশিরভাগ পানি খায়, খাওয়ার পর পায়খানা করে। তাহলে খাওয়ার জন্য আছে মুখ, আর মুখের অপোজিট দিকে আছে হচ্ছে পায়ু ছিদ্র বা মলদার, যেটাই বলো। তাহলে মুখ, এটাকে বলে ওরাল। ওরাল মানে হচ্ছে মৌখিক প্রান্ত। আর অ্যাব ওরাল, অ্যাব ওরাল, হ্যাঁ, ওরাল মানে হচ্ছে মৌখিক প্রান্ত, ওরাল। আর অ্যাব ওরাল মানে হচ্ছে পায়ু প্রান্ত, বুঝতেছো? একদিক দিয়ে খাবার ঢুকতেছে, মুখ দিয়ে খাবার ঢুকতেছে, আর পায়ু দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হয় বিমৌখিক বা অ্যাবোরাল প্রান্ত, আর ওরালকে বলা হয় মৌখিক প্রান্ত, ঠিক আছে? আচ্ছা, তারপর তলমল বুঝবা। তল, তল আছে তিন রকম। একটা হচ্ছে সেজিটাল, বইটা একটু রাখো সাথে, কারণ আমি এগুলো সবগুলো ওইভাবে স্ট্রাকচারে দেখে দিলে অনেক সময় লাগবে। সেজাইটাল, ফ্রন্টাল, আর একটা হচ্ছে ট্রান্সভার্স। তিনটা তল তোমাদের বইয়ে বলা হয়েছে ট্রান্সভার্স। সেজিটাল মানে হচ্ছে, সেজাইটাল মানে যেটা সিতি বরাবর, সিতি বরাবর, মাথা সিতি করে না অনেকে, দেখবে চুল এই দুই দিকে এরকম সিতি করে দিছে, করে না? এরকম করে তো সিতি। তো সিতি বরাবর যে তলটা আছে, সিতি অলরেডি শুনতে সেজিটালের মতো কাছাকাছি। সিতি বরাবর যেই তল সেটা হচ্ছে সেজিটাল তল। সিতি বরাবর তল, মাথার সিতি বা চুলের সিতি, সিতি বরাবর যেই তল সেটা হচ্ছে সেজিটাল তল। যেমন মনে করো এই হচ্ছে একটা মানুষ, হ্যাঁ, মানুষ, এর এখানে মাথার সিতি করে না, মাথার সিতি, চুল চুল সিতি করে, আর এখানে হচ্ছে চোখ। তাহলে এই সিতি বরাবর যে তল আছে, ডাইরেক্ট নাক বরাবর, সিতি নাক, হ্যাঁ, মুখ টুক কেটে যেই তলটা হবে এটাকে বলা হয় সেজিটাল তল। তো সেজিটাল তল বরাবর যদি একটা মানুষকে কাটা হয়, সে ডানে বামে একই রকম ভাগে ভাগ হয়ে যায় আর কি, হ্যাঁ, ডান বাম একই রকম হয়ে যায়। এবার আছে ফ্রন্টাল তল। ফ্রন্টাল তলে কাটলে, তুমি যদি একটা মানুষকে ফ্রন্টাল তল বরাবর কাটো, তাহলে সে ফ্রন্ট এবং ব্যাক এই দুই ভাগে ভাগ হয়ে যাবে। ফ্রন্ট, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, বুঝো না? ফ্রন্ট এবং ব্যাক এই দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো, মানুষকে সামনে পিছনে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে, অর্থাৎ পেটের দিক এবং পিঠের দিককে আলাদা করে ফেলতে হবে। দেখো, পেটের দিক হচ্ছে সামনের দিক, যেটাকে বলা হয় ভেন্ট্রাল বা অঙ্কীয়। এগুলো একটু মনে রাখো, আমি দেখাই তোমাদের ব্যাপারটা, ছবি এঁকে দেয়, এই বেসিকগুলো দরকার আছে। মনে করো এই হচ্ছে মানুষ, কুত্তার মতো হয়ে যাচ্ছে মানুষটা, যাই হোক। এই বোঝা যাচ্ছে তো মানুষ হয়েছে না? এই মনে করছে একটা মানুষ, এটা হচ্ছে মানুষের পিঠ, পিঠের দিক, তাই না? পিছনের দিক, পিঠের দিককে বলা হয়, বায়োলজির টার্মে বলা হয় পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় বা ডরসাল। আর এটা হচ্ছে পেট, সামনের দিকে, পেটের দিকে বলা হয় অঙ্কীয় বা ভেন্ট্রাল। পেট পিঠ। এখন তুমি চাচ্ছ একটা মানুষকে পেট পিঠ বরাবর আলাদা করে ফেলবা, তাহলে খেয়াল করে এখানে তোমাকে হেল্প করার জন্য আছে কান, কান আছে এখানে। তুমি যদি মানুষটাকে কান বরাবর কেটে ফেলো, দেখো, কান বরাবর যদি কেটে ফেলো, কান বরাবর কেটে ফেললে মানুষটা সামনের দিকটা হয়ে যাচ্ছে অঙ্কীয়, পিছনের দিকটা হয়ে যাচ্ছে পৃষ্ঠীয়। তাহলে এই ফ্রন্টাল তল বরাবর কাটলে ফ্রন্ট এবং ব্যাক। ফ্রন্টকে বায়োলজির ভাষায় বলা হচ্ছে ভেন্ট্রাল বা অঙ্কীয়, আর ব্যাককে বায়োলজির ভাষায় বলা হচ্ছে ডরসাল বা পৃষ্ঠীয়। তাহলে ফ্রন্টাল তলে কাটলে মানুষকে ফ্রন্ট এবং ব্যাক দুই ভাগে ভাগ করে ফেলা যায়, এটাকে বলা হয় ফ্রন্টাল তল। ওকে, তাহলে ফ্রন্টাল তল আমরা বুঝতে পারছি, সামনে পিছনে দুই ভাগে ভাগ করে। এবার আসতেছে ট্রান্সভার্স তল। ট্রান্সভার্স তলটা হচ্ছে নাভি বরাবর। দেখো, এই মনে করো হচ্ছে একটা মানুষ, এই মনে করো হচ্ছে একটা মানুষ, তার এখানে আসতে হচ্ছে নাভি। এবার তুমি চাচ্ছ তাকে উপরে নিচে দুই ভাগে ভাগ করে ফেলবা, উপরে নিচে দুই ভাগে ভাগ করে ফেলবা। তাহলে তুমি কি করবা? এই নাভি বরাবর তাকে কেটে ফেলো। তা দেখো উপরে কি আসতেছে, মাথা,
হাত, তাই না? এগুলো উপরে, বুক এগুলো উপরে আসতেছে, আবার পেট, পা এগুলো যাচ্ছে কোথায়? নিচে। তাহলে যেই তল বরাবর কাটলে মানুষ উপরে নিচে দুই ভাগে ভাগ হয়ে যায় সেটাকে বলা হয় কি? ট্রান্সভার্স তল। নাভি বরাবর কেটে ফেলো, হ্যাঁ, বা নাভির উপর নিচ বরাবর কেটে ফেলো, এটাকে বলা হবে কি? ট্রান্সভার্স তল। বলো, কে বুঝি নাই? হ্যাঁ, অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে সিলমের একটা ব্যাপার আছে। সিলম, সিলম হচ্ছে তিন প্রকার। দেখো, আমি সিলমের ব্যাপারটা তোমাদের বুঝাই। সিলমটা যেগুলো জিনিস কনফিউজিং জিনিস আছে ওগুলো দেখাই দিই, যতদূর পারি আর কি আজকে টানতে শেষ করাই দিব। আচ্ছা, সিলমের ব্যাপারটা খেয়াল করো। আমরা দেখো, প্রাণীগুলা বেশিরভাগ উন্নত প্রাণীর দেহের বাইরে একটা প্রাচীর আছে, ভিতরে আর একটা প্রাচীর আছে। আমি তোমাদের দেখাই। এই মনে করো হচ্ছে একটা প্রাণী। প্রাণীর দেহের বাইরে একটা প্রাচীর আছে। দেহের বাইরের প্রাচীরটা আমরা হাত দিয়ে ধরতে পারি। দেখো, পেটের উপরে হাত দিচ্ছি, এটাই এই যে বুক, বুক পেট, চামড়াগুলো আছে, শক্ত শক্ত চামড়া মাংস উপরের দিকে যেগুলো থাকে, এগুলো হচ্ছে দেহের বাইরের প্রাচীর। দেখো, দেহের বাইরের প্রাচীর। আবার দেখো, তোমরা সবাই জানো যে আমাদের দেহের ভিতরে একটা কি আছে? পৌষ্টিক নালী আছে। পৌষ্টিক নালী এই মুখ থেকে শুরু হয়ে পায়ু, তাই না? পায়ু। তাই দেখো, একটা হচ্ছে দেহের বাইরের প্রাচীর, এটা হচ্ছে দেহের বাইরের প্রাচীর, ঠিক আছে? দেহের বাইরের প্রাচীর, আর এটা হচ্ছে দেহের ভিতরের প্রাচীর। বাহির, বাইর, ভিতর। এবার বাইরে এবং ভিতরের মাঝখানে যে জায়গা থাকে এটাকে বলা হয় হচ্ছে তোমার সিলম আর কি। তো আচ্ছা, কি বলা হয় সেদিকে যাইলে জটিলতা হয়ে যাবে অনেক। এখন দেখো, এই যে ভিতরের প্রাচীর আর বাইরের প্রাচীর, এদের মধ্যে একটা পর্দা থাকতে পারে। এদের মধ্যে একটা পর্দা থাকতে পারে, পর্দা থাকতে পারে। তো কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে না, ভিতরের প্রাচীর এবং বাইরের প্রাচীরের মধ্যে কোনো পর্দা নাই, তাদেরকে বলা হয় সিলোমবিহীন বা অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট বানান, হ্যাঁ, অ্যাসিলোমেট। মনে করো কোনো পর্দা নাই, এটাকে বলা হয় অ্যাসিলোমেট। কিছু কিছু প্রাণী আছে, দেখো, মনে করো এই হচ্ছে বাইরের প্রাচীর, এই হচ্ছে ভিতরের প্রাচীর। বাইরের প্রাচীর এবং ভিতরের প্রাচীরের মাঝে খুব সুন্দর মনে করো একটা পর্দা আছে, পেরিডোনিয়াম পর্দা বলে ওটাকে। আচ্ছা, ওইদিকে যাবো না। এই দেখো, এই পর্দাটা ভিতরের দিকেও কাভার করছে এইভাবে করে, ব্যাক করে আবার বাইরের দিকেও এইভাবে কাভার করছে। কথাটা কি বুঝাইতে পারছি আমি? এমন একটা পর্দা আছে যেই পর্দাটা বাইরের প্রাচীরকে ভিতরের দিক থেকে এবং ভিতরের প্রাচীরকে বাইরের দিক থেকে আবৃত করে রাখছে। খেয়াল করছো কত সুন্দর একটা পর্দা? একেবারে লাগোয়া অবস্থায় আছে, খুব সুন্দর একটা পর্দা, একেবারে এদেরকে বলা হয় হচ্ছে প্রাণী, সিলোমেট। এদেরকেই বলা হয় সিলোমেট। বুঝতেছি, এটা হচ্ছে সিলোমেট। এবার অ্যাসিলোমেট এবং সিলোমেটের, এটা হচ্ছে সিলোম যুক্ত, এটা সিলোমবিহীন, এদের মাঝামাঝি একটা আছে। দেখো সেই প্রাণীগুলো কিরকম হবে। এই হচ্ছে দেহের বাইরের প্রাচীর, এইটা মনে করো হচ্ছে দেহের ভিতরের প্রাচীর। কিছু কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে সিলোম আছে, তবে সিলোমটা অসম্পূর্ণ। সিলোমটা কি? অসম্পূর্ণ। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় সিলোমটা শুধুমাত্র বাইরের আবরণটাকে কভার করছে, বাইরেরটাকে কভার করছে, ভিতরেরটাকে কভার করে নাই। বুঝো ব্যাপারটা? এখানে কি ভিতর বাহির দুটোকে কভার করছে, আর এখানে কোনো সিলোম নাই। আর কিছু কিছু আছে যাদের বাইরেরটা কভার করছে, ভিতরেরটা কভার করে নাই, এদেরকে বলা হয় সুডো সিলোমেট। সুডো সিলোমেট। সুডো মানে হচ্ছে মিথ্যা, তার মানে এদের মিথ্যা একটা সিলোম আছে। এই সিলোম আসলে সিলোমের মতো কাজ করতেছে না। বাইরের থেকে দেখে মনে হচ্ছে সিলোমের মতো আবৃত করছে, কিন্তু ভিতরে আসলে দেখা যাবে কি রে, ও তো ভিতরের দিকে আবৃত করে নাই। তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে আমরা জানি প্রাণী জগতে পর্ব আছে কয়টা ভাইয়া? 33টা, মনে রাখো। প্রাণী জগতে পর্ব আছে 33টা। এর মধ্যে 24টা হচ্ছে মাইনর পর্ব। অর্থাৎ মাইনর পর্ব বলতে বোঝায় যেসব পর্বে অনেক কম প্রজাতি আছে তাদেরকে বলা হয় মাইনর পর্ব। আর যেসব পর্বে অনেক বেশি প্রজাতি আছে তাদেরকে বলা হয় মেজর। মেজর পর্ব আছে কয়টা? 9টা। এই 9টা সিরিয়াল তোমাকে বই থেকে শিখতে হবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা,
একাইনোডার্মাটা আর হচ্ছে কি করদাতা। তো এই মেজর পর্বগুলোর সিরিয়াল তোমাকে মনে রাখতে হবে। সেই সিরিয়ালের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হচ্ছে অ্যাসিলোমেট, ইম্পর্টেন্ট, তাদের কোনো সিলম নাই। সুডোসিলোমেট হচ্ছে 4 নম্বরটা, অর্থাৎ নেমাটোডা। এটা পরীক্ষায়, মেডিকেল বলো, বোর্ড পরীক্ষা বলো, বহুতবার এই প্রশ্নটা আসছে যে কোন পর্বে সুডোসিলোমেট থাকে। তো নেমাটোডা ছাড়াও কিন্তু ভাইয়া রোটিফেরা এবং কিনোরাইকিয়া পর্বেও কিন্তু এরকম সুডোসিলোমেট আছে, বই থেকে দেখে নিও আর কি। রোটিফেরা, কিনোরাইকিয়া এগুলো মনে রাখতে হবে। তবে নেমাটোডা জানলেই আমার মনে হয় বোর্ড পরীক্ষার জন্য এনাফ। এরপর যে পর্বগুলো আছে 5, 6, 7, 8, 9 সবাই হয় সিলোমেট, অর্থাৎ খুব সুন্দর রকমের সিলম তাদের মধ্যে থাকে। তাই এই সিলোমের পয়েন্টটা, যে অনেকে বলতেছে ইম্পর্টেন্ট, এই সিলোমের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এখান থেকে এমসিকিউ আসার চান্সটা খুব বেশি। হ্যাঁ, বিশেষত সুডোসিলোমেট। সুডোসিলোমেটের আরো দুটো উদাহরণ আছে, রোটিফেরা, আর একটা হচ্ছে ভাইয়া কিনোরাইনকা। কিনোরাইনকা, ঠিক আছে, মনে থাকে না এগুলো আবার। তো এটা তোমরা দেখে নিবা। ওকে, এবার আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে চলে যাচ্ছি, আসো। এবার আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে চলে যাচ্ছি। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে যাওয়ার আগে তোমরা জানো যে প্রাণীগুলোকে ধাপে ধাপে শ্রেণীতে ভাগ করা হয়। যেমন প্রথমে আসা হচ্ছে কিংডম। কিংডম, ডিভিশন তো এখন বলে না, ফাইলাম বলে। ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এভাবে ভাগ করা হয়, তাই না? তো এই যে ইয়াগুলো আছে ভাইয়া, এই যে নামগুলো আছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এদেরকে বলা হয় ট্যাক্সোনমিক ক্যাটাগরি। এখানে একটু ব্যাপার আছে, ট্যাক্সোনমিক ক্যাটেগরি। এই 7টা জিনিসের নাম কি আসতে পারে? যে অর্ডার জিনিসটা কি, বলবো অর্ডার হচ্ছে একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি। জেনাস জিনিসটা কি? জেনাসটা হচ্ছে একটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি। এবার এই ট্যাক্সোনমিক ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন নাম তুমি অ্যাড করতে পারো। যেমন মানুষের কথা যদি বলি, মানুষের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। ফাইলাম হচ্ছে কি মানুষের? করদাতা, তাই না? ক্লাস জানো, ভার্টেব্রাট, এগুলো জানো তোমরা সবগুলাই। দেখো এখানে আমরা বিভিন্ন রকম নাম অ্যাড করতেছি, যে মানুষের কিংডম কি? অ্যানিমেলিয়া। ফাইলাম কি? করদাতা। জেনাসে আসো, মানুষের জেনাস হচ্ছে হোমো, আর স্পিসিস হচ্ছে সাপিয়েন্স। এই যে নামগুলা তুমি অ্যাড করছো, ট্যাক্সোনমিক ক্যাটাগরির বিপরীতে যে নামগুলো তুমি অ্যাড করছো, মনে করো অ্যানিমেলিয়া, করদাতা, হোমো, তারপর সাপিয়েন্স, এই নামগুলোকে বলা হয় ট্যাক্সন। বোঝা গেছে ব্যাপারটা? ট্যাক্সন কি আর ট্যাক্সোনমিক ক্যাটাগরি কি, সবাই কি ক্লিয়ার? এই যে হোমো বা সাপিয়েন্স, এরা হচ্ছে ট্যাক্সন। আর ট্যাক্সোনমিক ক্যাটাগরি কি? জেনাস বা স্পিসিস, এগুলোই হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আর ট্যাক্সন কি? হোমো বা সাপিয়েন্স, এরা হচ্ছে ট্যাক্সন। বলো কে বুঝি নাই ট্যাক্সন আর ট্যাক্সোনমিক ক্যাটাগরি? সবাই বুঝতেছো তো? ট্যাক্সন আর ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আচ্ছা, এই হচ্ছে ট্যাক্সন আর ট্যাক্সোনমিক ক্যাটাগরি। এটা মনে রাখতে হবে যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলতে কি বুঝো। তুমি যদি এইসব লিখো 0, আর ট্যাক্সন বলতে কি বুঝো তখন তোমাকে এগুলা লিখতে হবে আর কি। তাহলে ট্যাক্সোনমিক ক্যাটাগরি কি জিনিস আর ট্যাক্সন কি জিনিস ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বৈজ্ঞানিক নাম। আসলে বৈজ্ঞানিক নাম নিয়ে কিছু কথা বলি। বলো দেখি বৈজ্ঞানিক নামের আবিষ্কারক কে? এই যে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ, হ্যাঁ একই কথা, কিন্তু পার্থক্য নাই। বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ। আচ্ছা, আগে দ্বিপদই লিখি, দ্বিপদটা আগে লেখাই ভালো হবে। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ, এটার আবিষ্কারক কে? এটার আবিষ্কারক কে কেউ বলতে পারবা? দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে? এই দ্বিপদ নামকরণ সিস্টেমটা কে আবিষ্কার করছেন? দ্বিপদ নামকরণ কি? দুইটা পদের সাহায্যে একটা প্রাণীকে নাম দেয়া, এই যে দ্বিপদ নামকরণ, এই জিনিসটা কে আবিষ্কার করছে দেখি বলো। দ্বিপদ নামকরণ, প্রীতি বলো দেখি, সিয়াম বলো দেখি, দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে? দ্বিপদ নামকরণের আবিষ্কারক হচ্ছে ক্যাসপার্ট বাউহিন। এটা বানান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা আছে, বা যা বাউহিন, যাই বলো ঠিক হবে। হ্যাঁ, বাউহিন, ফ্রেঞ্চ নাম মনে হয় বাউহিন। হ্যাঁ, আবিষ্কারক কে? ক্যাসপার্ট বাউহিন। এখন বলতে পারো ভাইয়া এটা আবার কি কথা? বইয়ে দেখবা লেখা আছে দ্বিপদ নামকরণের প্রবর্তক। প্রবর্তক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, আবিষ্কারক কিন্তু লেখা নাই বইয়ে। এখন প্রশ্ন হইতেই পারে এটা আবার কি জিনিস ভাইয়া এরকম। এবং এটা নর্মালি আমি পাবলিক ক্লাসগুলোতে এত কথা বলি না, তবে আজকে বলে দিচ্ছি যে দেখো,
সবার আগে উদ্ভিদগুলোকে আলাদা করার জন্য মনে করো কোডিং করা হয় না, মনে করো তোমার নাম হচ্ছে জামাল, কামাল, আবুল, কাবুল, অনেক রকম নাম মানুষের থাকে। এখন মনে করো আমি এটাকে একটু সাইন্টিফিক ওয়েতে দেখানোর চেষ্টা করি। তো এই চেষ্টাটা প্রথম করছিলেন হচ্ছে ক্যাসপার্ট পাউহিন। তিনি কি করছিলেন, তোমরা জানো যে উদ্ভিদ হয় 3-4 প্রকার, যেসব একেবারে বড় উদ্ভিদ তাদেরকে বলা হয় বৃক্ষ, যারা একেবারে ছোট তাদেরকে বলা হয় বিরুৎ, আর মাঝখানে গুলোকে বলা হয় গুল্ম, তাই না? যেমন মনে করো আম, জাম, কাঁঠাল এগুলো হচ্ছে বৃক্ষ, হ্যাঁ। আবার গোলাপ গাছ, জবা গাছ এরা হচ্ছে কি গুল্ম। আবার একেবারে ছোট যেগুলা গাছ আছে, কি কি ছোট ছোট গাছ, ঘাস পাস, এগুলো হচ্ছে কি বিরুৎ। তো গ্যাসপার্ট বাভিন প্রথমে কি করছিলেন, দুইটা নামের মাধ্যমে একটা উদ্ভিদকে প্রকাশ করতেন। সেই নামের প্রথম অংশটা ছিল হচ্ছে উদ্ভিদটা কোন টাইপের, যে বৃক্ষ নাকি গুল্ম নাকি বিরুৎ, আর দ্বিতীয় হচ্ছে তার একটা উপকারী দিক। এইরকম দুইটা নাম দিয়ে তিনি উদ্ভিদগুলাকে প্রকাশ করতেন। যেমন মনে করো যদি জবার কথা বলি, জবা হচ্ছে কি, জবা হচ্ছে একটা বৃক্ষ জাতীয় উদ্ভিদ, সরি জবা হচ্ছে গুল্ম জাতীয়, তাহলে প্রথম পদটা হবে গুল্ম। আর জবার মনে করো উপকারী দিক, জবা মনে করো হচ্ছে পাইলসের চিকিৎসায় ব্যবহৃত হয়, অশ্বরোগে ব্যবহৃত হয়, তাহলে এখানে মনে করো অশ্বরোগে ব্যবহৃত হয়, এরকম একটা ইয়া করে তিনি, এটা এখন অবসোলেট হয়ে গেছে, একেবারেই অবসোলেট হয়ে গেছে। তো তিনি কি করছিলেন, যে প্রতিটা উদ্ভিদকে দুইটা পদের সাহায্যে প্রকাশ করতেন। প্রথম পদটা ছিল সে কি বিরুৎ দেখে গুল্ম নাকি বৃক্ষ, সেইটা। আর দ্বিতীয় পদে ছিল তার একটা উপকারী দিক বা তার একটা বৈশিষ্ট্য। এরকম দুইটা পদের সাহায্যে গ্যাসপার্ট বাভিন সর্বপ্রথম উদ্ভিদগুলোকে পরিচিত করানো শুরু করছিলেন। তাই শ্রেণীবিন্যাসের আবিষ্কারক বলা হয় গ্যাসপার্ট বাউহিন। শ্রেণীবিন্যাসের আবিষ্কারক বলা হয় কাকে, গ্যাসপার্ট বাউহিন। প্রথম এই সিস্টেমটা চালু করছেন হচ্ছে তোমার কে, গ্যাসপার্ট বাউহিন। পরবর্তীতে প্রবর্তন মানে কি, চালু করা, এটা এই সিস্টেমটাকে মানে সবার মধ্যে ছড়িয়ে দেয়া, বুঝো না এই ব্যাপারটা? প্রবর্তন মানে কি, 5 টাকার নোট প্রবর্তিত হলো মানে কি, সেই নোটটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। মনে করো 300 টাকার একটা নোট বাংলাদেশে আসলো, আসার পর সে প্রবর্তন করলেন মানে কি, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, জেনারেট করে দেওয়া। তো এই ব্যাপারটাকে সবার মধ্যে জেনারেট করলেন ক্যারোলাস লিনিয়াস, তবে কিছুটা ভিন্নভাবে। ক্যারোলাস লিনিয়াস যে কাজটা করলেন, তিনিও দুই পদের সাহায্যে একটা প্রাণীকে প্রকাশ করলেন, প্রাণী বা উদ্ভিদকে। এর মধ্যে প্রথম পদটা হচ্ছে গণের নাম, গণের নাম, আর দ্বিতীয় পদটা হচ্ছে প্রজাতির নাম। পুরো জিনিসটা ভালো মতো খেয়াল করো আমি কি লিখতেছি, গণের নাম এবং প্রজাতির নাম। মনে করো মানুষের কথা যদি বলি, মানুষের গণের নাম হচ্ছে হোমো, আর মানুষের প্রজাতির নাম হচ্ছে সাপিয়েন্স। এই গণের নাম এবং প্রজাতির নামের মাধ্যমে খুব সাইন্টিফিক একটা ওয়েতে তিনি প্রকাশ করা শুরু করলেন, তাই তার নামকরণটাকে বলা হয় বৈজ্ঞানিক নামকরণ। তার নামটা একই সাথে দ্বিপদ, কারণ দুইটা পদ আছে, আবার সাইন্টিফিক ওয়েতে, তাই বৈজ্ঞানিক নাম বলা হয়। কিন্তু গ্যাসপার্ট বাভিন কিন্তু বৈজ্ঞানিক ছিল না, তারটা ছিল জাস্ট দ্বিপদ, এটা কোনো বৈজ্ঞানিক ছিল না তেমন একটা। এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা উপায়। তো দেখো প্রথম অংশ হচ্ছে গণের নাম, দ্বিতীয় অংশ হচ্ছে প্রজাতির নাম। এই দুইটা জিনিসকে একত্রে বলা হয় দ্বিপদ নাম বা প্রজাতি। এটা একটু খেয়াল করে ভালো মতো, গণের নাম এবং প্রজাতির নাম। দেখো এখানে প্রজাতি না, প্রজাতির নাম লিখছি, বা প্রজাতিক পদ, দুইটা টার্ম আছে এটার। এটা হচ্ছে প্রজাতিক নাম আর এটা হচ্ছে প্রজাতিক পদ, প্রজাতিক পদ। দুইটাকে একত্রে বলা হয় প্রজাতি। যেমন যদি বলি মানুষের প্রজাতি কি, যদি প্রশ্ন করে মানুষের প্রজাতি কি, তুমি অ্যান্সার লিখবে হোমো সাপিয়েন্স। খালি সাপিয়েন্স লিখলে কিন্তু হবে না, এই পুরো জিনিসটাই হচ্ছে মানুষের প্রজাতি, বুঝছো? মানুষের প্রজাতি কি, হোমো সাপিয়েন্স পুরাটা। তবে যদি বলে মানুষের প্রজাতির নাম কি, অ্যান্সার হবে সাপিয়েন্স। বা মানুষের প্রজাতিক পদ কি, অ্যান্সার হবে সাপিয়েন্স। তবে যদি বলে মানুষের প্রজাতি কি, অ্যান্সার হবে হোমো সাপিয়েন্স এবং নিচে দাগ দিতে হবে। হ্যাঁ, এটা সিস্টেম আর কি। সবাই কি বুঝতেছি কথাগুলা? তাহলে মানুষের প্রজাতি কি, মানুষের প্রজাতি হচ্ছে হোমো সাপিয়েন্স। তবে মানুষের প্রজাতির নাম কি, সেটা হচ্ছে শুধু সাপিয়েন্স। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর তাহলে দেখো এখানে কি ছিল, গণের নাম, প্রজাতির নাম। পরবর্তীতে পাখি বিজ্ঞানী, একজন পাখি বিজ্ঞানী যার নাম হচ্ছে স্লেজেল, দাঁড়াও, স্লেজেল, তিনি 3টা নামের সাহায্যে প্রাণীকে প্রকাশ করা শুরু করলেন। প্রথমে তিনি দিলেন হচ্ছে গণের নাম, গণের নাম বুঝে নাও। তারপর দিলেন প্রজাতির নাম, প্রজাতি না কিন্তু প্রজাতির নাম, ওকে, গণের নাম, প্রজাতির নাম। তারপর তিনি অ্যাড করলেন উপপ্রজাতির নাম। এইভাবে তাহলে কয়টা হয়ে গেল, ত্রিপদ, 1 2 3। মনে করো মানুষের ক্ষেত্রে বলতে পারি হোমো সাপিয়েন্স নিগ্রয়েড, মানে যারা নিগ্রো মানুষ আছে তাদেরকে বললাম, উপপ্রজাতির নাম দিলাম নিগ্রো, তাহলে হোমো সাপিয়েন্স নিগ্রয়েড। তো এইরকম করছিলেন কে, স্লেজেল। এটা পরীক্ষায় আসে। দ্বিপদ নামকরণের প্রবর্তক ক্যারোলাস লিনিয়াস, আর ত্রিপদ নামকরণের প্রবর্তক হচ্ছেন স্লেজেল, পাখি বিজ্ঞানী স্লেজেল। ওকে, এটা কিছু ইনফরমেটিভ জিনিস তোমাদের বলে রাখলাম।
তাহলে এবার আমরা মূল পড়ায় চলে যাব। এই অধ্যায়ের বেসিক জিনিসগুলো শিখলা, দেখি মূল পড়া কতটুকু টানতে পারি। আচ্ছা, তার আগে কিছু কথা বলে রাখি। আমাদের রুটসে কিন্তু অনেকগুলো পেইড কোর্স আছে। তোমরা কি কি কোর্স আছে তোমরা আমাদের অ্যাপে গেলে, রুটস এডু অ্যাপে গেলেই জানতে পারবা। রুটস এডু অ্যাপে গেলেই জানতে পারবা। তবে আমি যেই কোর্সটার কথা বলি বারবার, যে আমাদের এইচএসসির ফুল সিলেবাসের একটা রেকর্ডেড কোর্স আছে, অর্থাৎ সেখানে 60টা সাবজেক্টের সবগুলো অধ্যায়ের, শর্ট সিলেবাস ফুল সিলেবাস সব অধ্যায়ের সবগুলা ক্লাস রেকর্ডেড করা অবস্থায়। রেকর্ডেড বলতে এমন না যে লাইভ নিয়েছিলাম ওইটাকে নিয়ে ঢুকে দিছি, তা না। ওই কোর্সের জন্যই আলাদাভাবে রেকর্ড করা হয়েছে, যেখানে কোনো স্টুডেন্ট ছিল না, তাই আমরা আমাদের মতো অনেক ডিটেলস পড়াই দিছি। এটা একটা কোর্স আছে, এই কোর্সটা তোমরা 6 মাস বা 1 বছরের জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর কিছুদিন পরেই আমাদের ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেল এর কোর্স লঞ্চ হচ্ছে 2021 ব্যাচের স্টুডেন্টদের জন্য। খুবই গত বছরও আমাদের কোর্স ছিল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর, মেডিকেলেরও একটা প্রি এডমিশন কোর্স ছিল 21 ব্যাচের জন্যই। তো এরকম কিছু এক্সাইটিং কোর্স আমাদের আসতেছে, মেডিকেল এডমিশন, ভার্সিটি এডমিশন, ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য খুব ভালো ভালো কিছু কোর্স আসতেছে। তোমরা কিছুদিনের মধ্যেই এটা সম্পর্কে জানতে পারবা, এই মাসের মধ্যেই। তো এই কোর্সগুলোতে তোমরা এনরোল করতে পারো, খুব ভালো ভালো কোর্স। এবং এই কোর্সগুলোতে তোমরা চাইলে কিন্তু যে পেমেন্টটা থাকে সেখানে 20% ডিসকাউন্ট তোমরা পাইতে পারো ইচ্ছা করলে। অর্থাৎ মনে করো পেমেন্ট বলা আছে হচ্ছে 7,000 টাকা, এবারে এটা বোধ হয় হ্যাঁ এরকম হবে, 7,000-এর 20%, এখানে -20% করা হবে, করলে পেমেন্টটা হয়ে যাবে হচ্ছে 5,600 টাকা। কি করতে হবে? এই 20% ডিসকাউন্টের জন্য তোমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে, সবাই খাতায় লিখে রাখো। সেটা হচ্ছে RAHAT, রাহাত 15। এই কুপন কোডটা তুমি ইউজ করলে 20% ডিসকাউন্ট পাবা। তাছাড়া কিন্তু পেমেন্ট বেশি হয়ে যাবে। তো অনেকে এটা জানে না, খেয়াল দেখা যায় অনেকে এই বেশি পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যায়। তবে পেমেন্ট কিন্তু আসলে হচ্ছে 5,600 টাকা। কখন? যদি তুমি কুপন কোডটা ইউজ করো, রাহাত 15, RAHAT 15। হ্যাঁ, তো যারা মেডিকেলের আসো, বায়োলজি, তারা অবশ্যই বুঝতেছো এই কুপন কোড ইউজ করলে তোমরা আমার সিরিয়ালে থাকবে আর কি, আমার সাথে তোমরা কানেক্টেড থাকবে। এটা আমার কুপন কোড যেহেতু, এবং সব রকম সাপোর্ট তোমরা সেখান থেকে পাবা মেডিকেল এডমিশনের জন্য। তো এইটা কুপন কোডটা ইউজ করে করতে পারো, লিখে রাখো সবাই খাতায়। তো এইরকম আর কি আমাদের সব ধরনের কোর্স বর্তমানে ডেভেলপ হয়ে গেছে রুটসের, যে কোনো রকমের কোর্স। এবার আমরা এখন আস্তে আস্তে সাবজেক্ট ওয়াইজ কোর্সও আনতেছে, যে কেমিস্ট্রির অমুক ভাইয়ের কোর্স, ফিজিক্সের অমুক ভাইয়ের কোর্স। হ্যাঁ, আমারও হয়তো এরকম কোর্স আসতে পারে যদি একটু ফ্রি হই। আশা করি বায়োলজি, হ্যাঁ, বোটানি জুলজির কোর্স আনবো, পাবা তোমরা, আশা করা যাচ্ছে। এই হচ্ছে আর কি ব্যাপার। যাই হোক, আমরা পড়ায় ফিরে আসি। দেখো, প্রাণী জগতে পর্ব আছে, তোমরা 19-এ শিখছিলা যে জীব জগতে আছে 5টা ইয়া আছে, 5টা জগৎ আছে। হ্যাঁ, রাহাত 15, স্পেস দিও না মাঝখানে, এই মাঝখানে স্পেস দিও না ভাই। রাহাত 15 কোনো স্পেস দিবা না। RAHAT 15, স্পেস দিও না মাঝখানে, 15। তোমরা চাইলে এটাকে শর্টলিও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝখানে স্পেস দিও না ভাই, এখানে কোনো স্পেস দিও না, কোনো স্পেস নাই। যাই হোক, প্রাণী জগতে পর্ব আছে 33টা, 33টা পর্ব আছে, মনে রাখবা। এর মধ্যে 9টা পর্ব হচ্ছে মেজর। কেন মেজর? কারণ এই পর্বে অনেক বেশি প্রজাতি আছে। এখানে কিন্তু প্রাণীর সংখ্যা কত সেটা বিবেচনা করা হয় না, প্রাণীর প্রজাতির সংখ্যা কত সেটা বিবেচনা করা হয়, কয়টা প্রজাতি আছে। তো তোমাদের প্রথম কাজ হবে, একটা জিনিস অবশ্যই মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে প্রজাতির পর্বের নামগুলা। যে আমরা দেখছি প্রথমে জীব জগতে 5টা জগৎ আছে। কি কি? তোমার প্রথমে হচ্ছে মনেরা, মনেরার পরে ছিল হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, এনিমেলিয়া, প্লান্টি। এর মধ্যে যে এনিমেলিয়া আছে, সেই এনিমেলিয়া আবার 33টা পর্বে বা ফাইলামে বিভক্ত। তার মধ্যে 9টা ফাইলাম অনেক ইম্পর্টেন্ট, এদেরকে মেজর ফাইলাম বলা হয়। ফাইলামের সিরিয়ালগুলো বলো: পলিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তো আমি এখন তোমাদের পরীক্ষার জন্য যেভাবে শিখলে সুবিধা হবে সেভাবে আর কি দেখাবো একটা একটা করে। সবাইকে বুঝতে পারতেছো? বায়োলজি ভাইয়া, বায়োলজি আমি তো মেনলি মেডিকেল এডমিশন করছে, ফিজিক্স ক্লাস আমি নিব সবগুলা, জিকে ক্লাসও সবগুলো নিব, জিকে ক্লাস, হ্যাঁ, সাধারণ জ্ঞানের ক্লাস নিব, বায়োলজি ক্লাসও নিব, অনেকগুলাই নিব, ঠিক আছে, সমস্যা নেই। বায়োলজি ক্লাসও থাকবে আমার, প্রি মেডিকেলও ছিল বায়োলজি ক্লাস কিছু, এখানেও আশা করি বেশি থাকবে, আগের চেয়ে আরও বেশি থাকবে। আর বায়োলজি কোর্স আশা করি আমার আনতে পারি আর কি, এটা সম্ভাবনা আছে 50-50, নিজস্ব পার্সোনাল কোর্স 50-50 চান্স আছে। আচ্ছা, তাহলে প্রথম যে পর্বটা সেটা হচ্ছে পরিফেরা। প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, 1 নম্বর, মানে মেজর পর্বগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে
পরিফেরা। তাহলে দেখো পরি শব্দের অর্থ কি? পরি শব্দ আসছে পোর থেকে, পোর। পোর মানে হচ্ছে ছিদ্র। আর ফেরা শব্দ আসছে ফেরি থেকে। ফেরি তোমরা বুঝো, ফেরি চিনো? ফেরি, ফেরি মানে যে বহন করে। ওই যে দেখো না যারা বরিশালের দিকে বাসা আছে, বরিশাল বা খুলনা, ফেরিতে করে যাওয়া লাগে না কিছু দূর? নদী, পদ্মা সেতু, পদ্মা নদী পার হতে হয় ফেরিতে করে। ফেরি কি করে? এই সাইডের জিনিসগুলোকে ওই সাইডে দিয়ে আসে, মানে বহন করা। ফেরির কাজ হচ্ছে কি? বহন করা। সেই ফেরি থেকে আসছে হচ্ছে ফেরা। তাহলে ছিদ্র বহন করে যে সব, এগুলা এগুলা হচ্ছে তোমার ইয়া আর কি, একেবারে লক্ষ্যার্থ, তাই না? বা ব্যবসার্থ, মানে যে মিনিং বলে যেটা আসতেছে আবিধানিক অর্থ। তবে এটা পারিভাষিক শব্দ আর কি, অর্থে ব্যবহার করা ঠিক না। তো যেসব প্রাণী ছিদ্র বহন করে তারা হচ্ছে পরিফেরা। তো এই হিসেবে ধরতে গেলে মানুষও তো ছিদ্র বহন করে। মানুষের নাকের ছিদ্র আছে, মুখের ছিদ্র আছে, পায়ের ছিদ্র আছে, কানের ছিদ্র আছে, তাই না? তো এইভাবে কিন্তু মিনিং করলে চলবে না। এটা এগুলো হচ্ছে পারিভাষিক শব্দ, এগুলার অ্যাবসলিউট মিনিংটা অন্যরকম আর কি। হ্যাঁ, তো ছিদ্র বহনকারী প্রাণীদেরকে পরিফেরা বলা হয়। তো তুমি বলতে পারো মানুষে তো ছিদ্র থাকে, মানুষে তো পরিফেরা তাইলে এইভাবে কিন্তু করা যাবে না। পরিফেরা বলতে তাহলে কিভাবে করা যাবে? কিছু বৈশিষ্ট্যের সাপেক্ষে করতে হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো কি দেখো? পরিফেরা, পরিফেরাকে আমি বলি হচ্ছে গরিব এরা। গরিব এরা, দেখো অনেকটা মিলে গেছে, অন্তমিল রক্ষা হয়েছে। গরিব এরা, পরিফেরা গরিব এরা। তো এর মানে হচ্ছে এরা গরিব, সব রকম বৈশিষ্ট্য এদের নাই নাই, হ্যাঁ, অভাব, মানে খুব খারাপ অবস্থা আর কি। পরিফেরা গরিব এরা। তো দেখো এদের দেহের গঠনটা আমি এঁকে দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। পরিফেরা, মনে করো এই হচ্ছে একটা পরিফেরা প্রাণী। এভাবে এঁকে দেখালে ভালো বুঝবা। এই মনে করো হচ্ছে প্রাণীটা। এই প্রাণীর দেহে প্রথমে একটা গহ্বর থাকে, এরকম একটা গহ্বর থাকে। কেউ কি এই গহ্বরটার নাম বলতে পারবে? এই গহ্বরটার নাম কি? পরিফেরার দেহের ভিতরে একটা গহ্বর থাকে, এই গহ্বরের নাম কি? দেখি কে বলতে পারে গহ্বরের নামটা। এই গহ্বরের নাম হচ্ছে স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল। দেখো সিল শব্দের অর্থ হচ্ছে গহ্বর। সিল শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? গহ্বর। বলা হয়েছে কি? স্পঞ্জোসিল। তার মানে স্পঞ্জের ভিতরে যে গহ্বর থাকে সেটাকে বলা হয় স্পঞ্জোসিল। তাহলে আমরা বুঝতে পারতেছি যে পরিফেরা হচ্ছে আসলে কি ধরনের প্রাণী? স্পঞ্জ জাতীয় প্রাণী। স্পঞ্জ জাতীয় প্রাণী। এই যে স্পঞ্জের মিষ্টিতে যেমন ফুটা থাকে অনেকগুলা, স্পঞ্জের মিষ্টি কিন্তু অনেক ছিদ্রায়, মানে এরকম আর কি গঠনটা অনেক। তাহলে দেখো স্পঞ্জের ভিতরে যে সিল থাকে বা গহ্বর থাকে এটা বলা হচ্ছে স্পঞ্জ সিল। এবার এই যে দেহ গহ্বরটা আছে, দেহ গহ্বর হচ্ছে কি? স্পঞ্জোসিল। আর এটা হচ্ছে দেহের প্রাচীর। এদের দেহের প্রাচীরে অনেকগুলো ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্র থাকে। দেখো এরকম, এই যে একটা ছিদ্র, দেখো কিরকম গঠনটা, এমন একটা ছিদ্র। আমি পরিফেরাটা ডিটেলস পড়াই দিই, তোমরা আমি যেভাবে পড়াইলাম এভাবে অন্য পর্বগুলো পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, সবগুলা ছবি এঁকে দেখাতে গেলে আমার 5টা ক্লাস লাগবে এখন। একটাই 1 ঘন্টা পড়ানো যায়। পরিফেরা নিয়ে মজা পাইতে তোমরা। ইদানিং খুব কনসাইজ হয়ে গেছে। স্কুল কলেজে তো লেখাপড়া বহুত আগে থেকে হয় না, কোচিংগুলো খুব দ্রুত জিনিস শেষ করায় দেয়। তো পরিফেরা নিয়ে আসলে 1 ঘন্টা, আধা ঘন্টা পড়ানো উচিত অ্যাটলিস্ট। তো যাই হোক, এখানে দেহে দেখো অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে। এই দেখো ছোট ছোট ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। ছোট ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। বুঝছো? ছোট ছোট ছিদ্র বলা হয় অস্টিয়া। আবার এইরকম বড় ছিদ্র থাকতে পারে, সাধারণত একটা থাকে, কখনো 2টা 3টা 4টাও থাকতে পারে। হ্যাঁ, কম সংখ্যক থাকে আর কি, হাতে গোনা, হাতে গোনা কয়েকটা বড় বড় ছিদ্র এই দেখো এটা থাকতে পারে। এই বড় ছিদ্রগুলোকে বলা হয় অস্কুলা। অস্কুলা হচ্ছে বহু বচন, আর অস্কুলাম হচ্ছে এক বচন। তাই দেখো পরিফেরা প্রথমে স্পঞ্জ জাতীয় প্রাণী, অস্টিয়া অস্কুলা থাকে, এবং থাকে হচ্ছে স্পঞ্জোসিল। মাঝখানে যে ক্যাভিটি আছে তার নাম হচ্ছে কি? স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল। হুম, আচ্ছা এখন দেখো এই প্রাণী, এই পরিফেরা জাতীয় প্রাণীগুলা পানির মধ্যে থাকে, এবং এদের দেহে এই যে তোমার ছিদ্রগুলো আছে দেখো, অস্টিয়া এবং অস্কুলা, এই ছিদ্রগুলো থেকে আবার নলের সৃষ্টি হয় পরবর্তীতে, এবং নলগুলা ভিতরে গিয়ে কানেক্টেড হয়, এবং নলগুলা কানেক্টেড হওয়ার মাধ্যমে যে সিস্টেমটা গড়ে তোলে সেই সিস্টেমকে বলা হয় নালীতন্ত্র। তন্ত্র। তাহলে দেখো নালীতন্ত্র থাকে এখানে একটা, নালীতন্ত্র। হ্যাঁ, এখানে ভিতরে নালীতন্ত্র থাকে। হ্যাঁ, কোশ্চেন, হ্যাঁ, আমুল জমিদার কোশ্চেন করো, আমুল জমিদার কোশ্চেন করো ভাইয়া, কোশ্চেন করো।
ভালো নাম দিছো, আম্মুর জমিদার। আচ্ছা, তো দেখো এখন তাহলে আমরা বাহ্যিক গঠনটা বুঝে ফেলছি পরিফেরার, এবার একটু অভ্যন্তরে একটু ঢুকতে হবে। দেখো আমি যদি এইটুকু এলাকার উপর ফোকাস করি বা এইটুকু এলাকার উপর ফোকাস করি, মনে করো ফোকাস করলে দেখো গঠনটা কীরকম হবে। মনে করো দুইটা অংশ আলাদা পাশাপাশি, বড় করে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে বাইরের দিক, মনে করো বাইরের দিক, এটা হচ্ছে মনে করো ভাইয়া ভিতরের দিক, মনে করো আর কি। তো এদের দেহে তিনটা বিশেষ ধরনের কোষ পাওয়া যায়। বাইরের দিকে কিছু কোষ আছে, দেখাই আমি ছবি এঁকে এঁকে, এরকম বাইরের দিকে কিছু কোষ আছে। এই বাইরের দিকে যে কোষগুলো থাকে তার নাম হচ্ছে পিকনোসাইট। আমি ভাইয়া এই যে পরিফেরাটা খুব ডিটেলস পড়া দিচ্ছি, তোমরা অন্যগুলোও এভাবে পড়ার চেষ্টা করো, মানে পড়ার সিস্টেমটা দেখা দিচ্ছি। প্রথমে বাইরের বৈশিষ্ট্যগুলো দেখবো, তারপরে ভিতরে যাব। আচ্ছা, এবার দেখো ভিতরে আবার কিছু কোষ আছে, ভিতরে আবার কিছু কোষ আছে। এই কোষগুলো আবার ফ্লাজেলা যুক্ত, দেখো ফ্লাজেলা আছে ভিতরের কোষগুলোতে, অর্থাৎ এই যে এখান দিয়ে ভিতরে আছে কি ফ্লাজেলা যুক্ত কিছু কোষ। হ্যাঁ এরকম, আর বাইরেও কিছু কোষ আছে এরকম। তো ভিতরে যে ফ্লাজেলা যুক্ত কোষগুলো আছে তাদেরকে আবার বলা হয় কোয়ানোসাইট। এই দুইটা কোষের কথা তোমার নাম তোমাদের বইয়ে লেখা আছে, এই কারণে আমি লিখে দিলাম যে বাইরের দিকে আছে পিকনোসাইট, ভিতরের দিকে আছে কোয়ানোসাইট। এছাড়াও এই যে ছিদ্রটা আছে, ছিদ্রটা অস্টিয়াটা বা অস্কুলাটা, এদেরকে আবৃত করার জন্য এখানে কিছু কোষ থাকে, এদেরকে বলা হয় পোর সেল। পোর সেল এটা তোমাদের বইয়ে নাই, তো আমি বলবো না আর। পোর সেল বলে আর কি, মানে পোরের মধ্যে ছিদ্রের ভিতরে যে সেল থাকে সেটাকে বলা হয় পোর সেল, ছিদ্র কোষ। হ্যাঁ, পোর সেল বলা হয়। তাহলে আমরা কি বুঝতেছি? আচ্ছা, হ্যাঁ মানুষ মারা গেলে মানুষের পেটের ভিতরে কৃমিগুলো মারা যায়, কারণ কৃমি হচ্ছে পরজীবী। কৃমি যেহেতু পরজীবী, তাই কৃমি মানুষের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে ছিল। এবার মানুষ যখন মারা গেছে তার পুষ্টি প্রসেস তো বন্ধ, যেসব পুষ্টি বেঁচে ছিল ওগুলো খেয়ে কিছুক্ষণ কৃমিগুলো বেঁচে থাকবে, তারপর মারা যাবে। হ্যাঁ, তারপর মারা যাবে আবার। এই হচ্ছে ভাই পরিফেরা। আচ্ছা, এছাড়াও এদের দেহে কিছু কাঁটা থাকে, যে কাঁটাগুলোকে বলা হয় স্পিকিউল। স্পিকিউল জাতীয় কিছু কাঁটা, কাঁটা জাতীয় এদের ইয়াতে পাওয়া যায়, স্পিকিউল, বুঝে নাও। হ্যাঁ, এরকম কিছু কাঁটা থাকতে পারে, কাঁটা থাকতে পারে। তো এই হচ্ছে আর কি তোমার পরিফেরার গঠন। আর কি কিছু আছে? না, আর কিছু নাই। তাহলে আমরা পরিফেরা বলবো, বুঝতে পারছি তো? সব দিক দিয়ে গরিব, এর মধ্যে তেমন কোনো ইয়াও থাকে না, কলাও থাকে না আসলে। মানে কোষগুলো মিলে আবার কোনো কলাও তৈরি করতে পারে না সেই অর্থে। সিলম টিলম তো প্রশ্নই আসে না, কোনো রকম কোনো তন্ত্র থাকে না। একটা তন্ত্র থাকে, সেটাকে বলা হচ্ছে নালীতন্ত্র। এটাকে তন্ত্র বলা হয়েছে, কিন্তু আসলে সেই অর্থে এটা সেরকম কোনো তন্ত্র না, জাস্ট কিছু নলের একটা কানেকশন। তাই দেখো বুঝতে পারছি পরিফেরা। তাহলে পরিফেরা জাতীয় পর্বে কি হয়? পোর বহন করে ছিদ্র, ছোট ছোট কিছু ছিদ্র থাকে, দেখো এগুলোকে বলা হয় অস্টিয়া, আর বড় ছিদ্রগুলোকে বলা হচ্ছে অস্কুলা। এই ছিদ্রগুলোর ভিতরে এখানে একটা ক্যাভিটি থাকে যার নাম হচ্ছে স্পঞ্জোসিল। আচ্ছা, ছিদ্র থেকে কিছু নল বের হয় এবং তারা ভিতরে গিয়ে কানেক্টেড হয়, সেটাকে বলা হচ্ছে নালীতন্ত্র। এদের দেহের বাইরের দিকে যে সেলগুলো থাকে সেটাকে বলা হয় পিকনোসাইট, লাল লাল, আর ভিতরের দিকে নীল নীল কোয়ানোসাইট থাকে। এই লাল নীলের মাঝখানে এই ছিদ্রের ভিতরে কিছু পোর সেল থাকে, যেটা তোমাদের বইয়ে বলা নাই, তাই দরকার নাই। এছাড়াও এদের দেহে কিছু কাঁটা, চুনময়, চুন দ্বারা, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি কাঁটা থাকতে পারে, যেটা বলা হচ্ছে স্পিকিউল। সবাই ক্লিয়ার? পরিফেরার বৈশিষ্ট্যগুলো আশা করি ক্লিয়ার। আচ্ছা, পরিফেরার পরে আসতেছে হচ্ছে নিডারিয়া, যাদেরকে আগে সিলেন্টার এটা বলা হতো, কারণ তাদের দেহ গহ্বরের নাম হচ্ছে সিলেন্টেরন, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, তাই তাদেরকে বলা হতো তোমার পরিফেরার পর নিডারিয়া। হ্যাঁ, তো নাইট শব্দের অর্থ হচ্ছে কাটা, আর এরিয়া শব্দের মানে হচ্ছে যুক্ত, তাহলে যারা কাটা যুক্ত প্রাণী তাদেরকে বলা হচ্ছে নিডারিয়া। নিডারিয়া পর্বে নিয়ে আমরা ডিটেলস পড়ি কোথায়? আচ্ছা, নিডারিয়া শব্দটা লিখি, টুকটাক কিছু কথাও বলি। নিডারিয়া, এটা আমরা হাইড্রা যে আছে হাইড্রায় পড়বো। হাইড্রার একটা স্পেশাল সেল থাকে, যে সেলের নাম হচ্ছে নেমাটোসাইট, তাই না? নেমাটোসাইট নামে একটা স্পেশাল সেল আছে হাইড্রায়। আচ্ছা, সরি, নিডোসাইট, নিডোসাইট নামে একটা সেল আছে স্পেশাল। এরা কিন্তু হচ্ছে ভ্রূণটা দুই স্তর বিশিষ্ট, বাইরের স্তর, ভিতরের স্তর, মাঝখানে একটা স্তর থাকে যেটাকে বলে মেসোগ্লিয়া।
মিসোগ্লিয়া কোনো ভ্রূণীয় স্তর না, এটা জাস্ট একটা কোষীয় বা অকোষীয় একটা স্তর আর কি। কিন্তু তোমরা একটু মনে রাখবা যে দ্বিস্তর ভ্রূণ হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, 2 নম্বর পর্বের ভ্রূণ দ্বিস্তর বিশিষ্ট। আচ্ছা, তারপর জীবন চক্রে দুইটা দশা আছে, একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা। এটা একটু আসতে পারে, পলিপ আর একটা হচ্ছে মেডুসা। তো এভাবে মনে রাখতে পারো তোমরা, মেডুসা হচ্ছে সাঁতারু দশা। মেডুসা হচ্ছে সাঁতারু দশা, মানে মেডুসা হচ্ছে সাঁতার কেটে বেড়াইতে পারে, অর্থাৎ কি চলনশীল দশা। আর যে চলনশীল সে কি হবে, যৌন জননে অংশগ্রহণ করবে, তাই এটা হচ্ছে একটা যৌন দশা। বুঝো নাই? যে চুপচাপ বসে থাকে সে তো যৌন জনন ঘটাতে পারবে না। মেডুসা যেহেতু সাঁতারু তাই সে যৌন জনন ঘটাতে পারে। আর পলিপ হচ্ছে একটা স্থির দশা, পলিপ স্থির দশা, এবং যেহেতু সে স্থির অবস্থায় কোথাও আটকে থাকে তাই এটা হচ্ছে একটা অযৌন দশা। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা, পলিপ আর মেডুসা, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে নিডারিয়াতে 2 রকম দশা দেখা যায়, একটা হচ্ছে পলিপ আর একটা মেডুসা। মেডুসা হচ্ছে সাথে সাঁতারু দশা, অর্থাৎ নড়াচড়ে বেড়ায় এবং যৌন জনন ঘটায়। আর পলিপ হচ্ছে স্থির অবস্থায় থাকে এবং অযৌন দশা, এটা হলো যৌন জননের অংশ নেয় না। আচ্ছা, আর এদের একটা নাম আছে সমুদ্রের ফুল। নিডারিয়াকে সমুদ্রের ফুল বলা হয়। হ্যাঁ, আমাদের মাঠে ঘাটে যেমন ফুল আছে, সমুদ্রেও নাকি একটা ফুল আছে যেটার নাম হচ্ছে নিডারিয়া। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় চলে আসে। সমুদ্রের ফুল বলা হয় কোন পর্বকে? বোর্ড পরীক্ষায় আসে, মেডিকেলে খুব একটা আসে না। এবার আসো তৃতীয় পর্বে, প্লাটিহেলমিনথেস, এবং চতুর্থ পর্বে নেমাটোডা। দুটো একসাথে পড়াই, দুটো একসাথে পড়ানোর দরকার আছে। কেন দরকার আছে দেখো, প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। দেখো, হেলমিন্থ শব্দের অর্থ হচ্ছে কৃমি, মনে রাখবা। হেলমিন্থ শব্দের অর্থ হচ্ছে কি? কৃমি। এই যে কৃমি নিয়ে প্রশ্ন করলাম আম্মুর জমিদার একটু আগে, তাহলে হেলমিন্থ শব্দের অর্থ কি ভাইয়া? কৃমি। হেলমিন্থ শব্দের অর্থই হচ্ছে ভাইয়া কৃমি। আর প্লাটি শব্দের অর্থ হচ্ছে প্লেট। প্লেট গুলো দেখতে সবসময় চ্যাপ্টা হয়, বুঝো নাই? আমাদের খাবার প্লেট কি লম্বা নাকি? লম্বা বা মোটা না, এটা হচ্ছে কি চ্যাপ্টা। তাহলে যেসব কৃমি হচ্ছে চ্যাপ্টা, চ্যাপ্টা, তাদেরকে বলা হয় প্লাটি হেলমিনথেস। প্লাটিহেলমিনথেস মানে হচ্ছে কি চ্যাপ্টা কৃমি। এর পাশাপাশি এখানে আছে হচ্ছে নেমাটোডা। নেমাটোডা মানে তাহলে হচ্ছে ভাইয়া গোল কৃমি। দেখো, আমাদের যত রকম কৃমি আমরা পড়ি, কৃমিগুলোকে আসলে 2টা ভাগে ভাগ করা হয়। যে পেটে তোমাদের কৃমি হয়, অনেক সময় লিভারে কৃমি হয়, এবং চোখের মধ্যেও কৃমি হয়। তো এই কৃমিগুলো হচ্ছে চোখে কৃমি, ডেঞ্জারাস ব্যাপার, চোখ ঘুরতে থাকে। হ্যাঁ, মনে হয় যে জিন আসর করছে। চোখের মধ্যে কৃমি হয়, চোখের দিক তাকাবে দেখবার ডাইন চোখ স্থির, বাম চোখ ঘুরে যাচ্ছে। আরে জিনাসর করছে মনে হয়, অলৌকিক ব্যাপার, কৃমি। তো প্লাটিহেলমিনথেস আর হচ্ছে নেমাটোডা। নেমাটোডা বলতে গোল কৃমিগুলোকে বোঝায়, আর প্লাটিহেলমিনথেস বলতে চ্যাপ্টা কৃমিগুলোকে বোঝায়। তো প্রথমেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নাকি কিভাবে পড়াবো? আগে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো দেখাই দিই। হ্যাঁ, প্লাটিহেলমিনথেস হচ্ছে চ্যাপ্টা, চ্যাপ্টা মানুষের মতো চ্যাপ্টা। মানুষের কিন্তু চ্যাপ্টা, দেখো বুক পিঠ চ্যাপ্টা না? প্লাটিহেলমিনথেস এরকম চ্যাপ্টা, পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে চ্যাপ্টা। ওটা প্লাটিহেলমিনথেস কিন্তু চ্যাপ্টা, পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে, পেট এবং পিঠ চাপা খাইছে। হ্যাঁ, শুয়ে ছিল উপর হয়ে, উপর দিয়ে গাড়ি চলে গেছে, এরকম আর কি অনেকটা। এ হচ্ছে প্লাটিহেলমিনথেস। আচ্ছা, তারপরে প্লাটিহেলমিনথেস কি সিলোম আছে? বলো তো, তোমরা অ্যান্সার করো। সিলোম আছে প্লাটিহেলমিনথেসের? ইয়েস অর নো? সিলোম আছে কিনা বলো তো ভাইয়া? প্লাটিহেলমিনথেসের সিলোম, প্লাটিহেলমিনথেসের সিলোম আছে? প্লাটিহেলমিনথেসের সিলোম কিন্তু ভাইয়া নেই, অ্যাসিলোমেট। আমি তোমাদের বলে আসছিলাম 1, 2, 3 নম্বর পর্ব হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে এ হবে কি অ্যাসিলোমেট, অর্থাৎ এদের সিলোম থাকবে না, একেবারেই থাকবে না। আর নেমাটোডা হচ্ছে একটা স্পেশাল পর্ব, কারণ এর যে সিলোম আছে সেটা হচ্ছে অপ্রকৃত সিলোম, মানে সুডো সিলোমেট। সুডো সিলোমেট, ওকে? তাহলে এটা হচ্ছে অ্যাসিলোমেট, এটা কম্পেয়ার করে পড়াইতে হবে। দুইটাই কিন্তু কৃমি, 2 রকম কৃমি আর কি, তাই কম্পেয়ার করে পড়াচ্ছি। আচ্ছা, তারপর দেখো, প্লাটিহেলমিনথেসের যে দেহ আছে, দেহের আবরণ আছে না? দেহের আবরণ কি দিয়ে তৈরি? কিউটিকল দিয়ে তৈরি। কিউটিকল, কিউটিকল, অর্থাৎ দেখো, এই মনে করছি একটা প্লাটিহেলমিনথেসের দেহ এরকম, এর আবার দেহে একটা আবরণ আছে, এই আবরণের নাম হচ্ছে কি কিউটিকল। এবং এই আবরণে আবার সিলিয়া থাকে। সিলিয়া মানে বুঝছো তোমার চুল আর কি, বিভিন্ন একরকম চুল, সিলিয়া থাকে। তাহলে দেখো ভাইয়া, প্লাটিহেলমিনথেসে সিলিয়া যুক্ত কিউটিকল থাকে, সিলিয়া যুক্ত কিউটিকল, সিলিয়া যুক্ত কিউটিকল থাকে। কার থাকে?
প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে থাকে, সিলিয়া যুক্ত কিউটিকল থাকে। আচ্ছা মনে রাখবা এই 3 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত কয়টা পর্ব আছে? 6টা। এই 6টা পর্বের মধ্যে 4টা পর্বেই কিউটিকলের আবরণ থাকে, শুধুমাত্র 2টা পর্ব হচ্ছে ব্যতিক্রম। মানে এই যে প্লাটিহেলমিনথেস এর আবরণ কি কিউটিকল, নেমাটোডা এর আবরণ কি কিউটিকল, এরপর পর্ব তোমার হচ্ছে আর্থ্রোপোডা তার আবরণ হচ্ছে কি কিউটিকল। তো তারপর কি আছে আর যতগুলোই আছে সবার আবরণ হচ্ছে কিউটিকল দ্বারা তৈরি, 2টা হচ্ছে ব্যতিক্রম। 1 নম্বর হচ্ছে মলাস্কা, আরেকটা হচ্ছে একাইনোডার্মাটা। মলাস্কা এবং একাইনোডার্মাটা বাদে মনে রাখবা সবার দেহের বহি আবরণটা, বহি কঙ্কালটা কিউটিকল দ্বারা তৈরি। আচ্ছা এটা কিন্তু বহি কঙ্কাল। দেখো মানুষের দেহের ভিতরে একটা কঙ্কাল আছে, হাড্ডি গুড্ডি এগুলো একটা ভিতরের কঙ্কাল, আবার বাইরে একটা কঙ্কাল থাকতে পারে, সেটাকে বলা হয় বহি কঙ্কাল। মানুষের কিন্তু বহি কঙ্কাল আছে, যেমন হচ্ছে নখ, চুল, দাঁত, না দাঁত না, নখ চুল দাঁতও বোধ হয় খেয়াল নাই, দাঁত মানে স্প্ল্যাঙ্কনিকের আন্ডারে, যাই হোক এগুলো হচ্ছে বহি কঙ্কাল। তো এই প্রাণীগুলোতে খুব সুগঠিত একটা বহি কঙ্কাল আছে। এই বহি কঙ্কাল মানে হাড্ডির মতোই কিন্তু শক্ত, এটা হবে কিউটিকল দিয়ে তৈরি। নেমাটোডার ক্ষেত্রে এদের বহি কঙ্কালটাও কিউটিকল দিয়ে তৈরি হবে, কিউটিকল দিয়ে তৈরি হবে, এদের বহিকঙ্কালটাও কিউটিকল দিয়ে তৈরি হবে। এই মনে করছে নেমাটোডা, হ্যাঁ এই মনে করো নেমাটোডা, এর দেহের বাইরে আবরণ দাঁড়াও অন্য একটা কালার নেই, সুন্দর লাগে দেখতে, তাইলে এর দেহের বাইরে আবরণ আছে। হ্যাঁ এই আবরণ কি দিয়ে তৈরি হবে? এই আবরণটাও কিউটিকল দিয়ে তৈরি হবে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে তোমরা হয়তো অনেকে আজ করতে পারছো সিলিয়াতে। প্লাটিহেলমিনথেসের যে কিউটিকল আছে সেটা হবে সিলিয়া যুক্ত, তবে নেমাটোডার কিউটিকলটা হবে সিলিয়া বিহীন। নেমাটোডার কিউটিকলটা হবে সিলিয়া বিহীন কিউটিকল, সিলিয়া বিহীন, দেখো কোনো সিলিয়া নাই। এবং তুমি যদি নেমাটোডা দেখো গোলকৃমি দেখে থাকো, তুমি কিন্তু খেয়াল করবা যে দেখলেই বোঝা যায় কোনো লোম টোম কিন্তু নাই বাইরে, বুঝছো? মনে হয় যে একেবারে মসৃণ একটা আবরণ। দেখি বুঝতে পারছো, কিউটিকল হবে কি সিলিয়া বিহীন নেমাটোডার ক্ষেত্রে, আর প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে কিউটিকল হবে সিলিয়া যুক্ত। আচ্ছা তারপর আরো কিছু বৈশিষ্ট্য যদি প্লাটিহেলমিনথেসের বলি, যে প্লাটিহেলমিনথেসে তোমার ইয়া হয়, দেহে চোষক থাকে, চোষক বা হুক থাকে, হ্যাঁ আটকায় থাকার জন্য চোষক বা হুক থাকে, চোষক বা হুক থাকে। তারপরে এদের যে রেচন অঙ্গ আছে, রেচন অঙ্গ হচ্ছে শিখাকোষ, শিখাকোষ, শিখাকোষের আরেকটা নাম তোমরা একটু জেনে রাখো, সেটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়া। দেখো মানুষের ক্ষেত্রে যে রেচন অঙ্গ আছে কিডনি, সেই কিডনির একক হচ্ছে কি নেফ্রন, নেফ্রন থেকে নেফ্রিডিয়া আসছে। নেফ্রনের চেয়ে একটু অধম হচ্ছে কি নেফ্রিডিয়া, নেফ্রিডিয়ার চেয়ে আরো অধম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। তো দেখো মানুষের বডির মধ্যে কি আছে? নেফ্রন আছে, এরিলিডার মধ্যে আছে নেফ্রিডিয়া, আর প্লাটিহেলমিনথেস আছে প্রোটোনেফ্রিডিয়া, আরো অধম। এটা একটু মনে রাখতে হবে যে প্লাটিহেলমিনথেসে থাকে হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, কোষগুলো দেখতে অনেকটা শিখার মতো, আগুনের শিখার মতো গঠনটা দেখতে, তাদেরকে শিখা কোষে বলা হয়। প্রোটোনেফ্রিডিয়া হচ্ছে কি শিখা কোষ, শোষক বাহুক থাকে, প্রোটোনেফ্রিডিয়া থাকে। বুঝতেছি সবাই নাকি সমস্যা হচ্ছে? আচ্ছা এবার আমি একটু নেমাটোডার কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখাই। প্রথমে দেখো নেমাটোডাকে বলা হচ্ছে গোল কৃমি। আচ্ছা কি দেখতে গোল, একটু দেখতে লম্বা। তোমরা কি নেমাটোডা দেখছো? গোল কৃমি দেখছো? গোল কৃমি এরকম না অনেকটা, গোল কৃমি এরকম, হ্যাঁ পুরুষের চেয়ে নারীটা একটু লম্বা হয়, গোল কৃমি কিন্তু দেখতে এরকম। এটা কি গোল মনে হচ্ছে দেখে? গোল কি গোল এরকম বলের মতো গোল না কিন্তু। তাহলে দেখে গোল কৃমি কেন বলে? গোল কৃমি বলে কারণ তুমি যদি ক্রস সেকশন করো, ক্রস সেকশন করো, দেখো তুমি যদি ক্রস সেকশন করো তাহলে স্ট্রাকচারটা গোলাকার দেখা যায়। যেমন যদি আমি তোমাকে বলি এই মার্কারটা কিরকম, এই মার্কারটা তো লম্বা লম্বা, এখান দিয়ে একটা ক্যাপ আছে তাই না, এটা হচ্ছে মার্কারটার গঠন। কিন্তু তুমি যদি এই মার্কারটাকে ক্রস সেকশন করো, এইভাবে কেটে ফেলো, ট্রান্সভার্সলি কেটে ফেলো, কাটলে কিন্তু এটাকে গোল দেখা যাবে। একই রকম এই নেমাটোটাকে ক্রস সেকশন করা হলে, নর্মালি না কিন্তু ক্রস সেকশন করার পর এটাকে গোল দেখা যায়, তাই এটাকে বলা হয় হচ্ছে গোল কৃমি। ঠিক আছে? আচ্ছা এবার নেমাটোডা একটু সহজ সরল সৎ স্বভাবের একটা প্রাণী। কেন বলতেছি, আমরা অনেকেই বলি যারা একটু চালাক প্রকৃতি তাদেরকে বলি ওর পেটের ভিতরে অনেক প্যাচ, ওর সাথে পালা যাবে না, ওর পেটের ভিতরে অনেক প্যাচ। আসলেই কিন্তু প্রতিটা মানুষের পেটের ভিতরে অনেক প্যাচ আছে। তোমার পাকস্থলী পর্যন্ত মোটামুটি স্ট্রেইট, তারপরে যে ক্ষুদ্রান্তের মধ্যে যে প্যাচ, জিলাপির প্যাচও ফেল সেই জায়গায়, তাই না? পেটের ভিতর জিলাপির প্যাচের চেয়েও বেশি প্যাচ থাকে মানুষের পেটের ভিতর। যে দেখো প্রতিটা প্রাণী, শুধু মানুষ না, তুমি যে এখন ইয়ার ভিতর যাও, এই
প্লাটিহেলমিনথেসের পেটের ভিতর যাও, ওর ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র দেখো, অনেক প্যাচ। তুমি এই যে আর্থ্রোপোডা পড়বা না, আর্থ্রোপোডার পেটের ভিতরে দেখবে অনেক প্যাচ, প্যাচের শেষ নাই। তাহলে দেখতে পারতেছো প্রতিটা প্রাণীর পেটের ভিতর প্রচুর প্যাচ থাকে, জিলাপির প্যাচ প্রতিটা প্রাণীর। এটা কিন্তু এমন নয় যে খালি মানুষ, গরু, ছাগল, হাতি, ঘোড়া, হ্যাঁ, তারপরে প্লাটিহেলমিনথেস, এনিলিডা, যেই পর্বেই বলো না কেন, সবার পেটের ভিতরে জিলাপির প্যাচ থাকে, সবার পেটের ভিতর জিলাপির প্যাচ থাকে। কিন্তু এই ক্ষেত্রে খুব ভালো একটা প্রাণী হচ্ছে নেমাটোডা। এরকম প্রাণী আর অন্য পর্বে খুবই কম পাওয়া যায়, নেমাটোডাদেরই অনেক পাওয়া যায়। সেটা হচ্ছে নেমাটোডার পেটের ভিতর যে পৌষ্টিক নালী আছে, নেমাটোডার পেটের ভিতরে পৌষ্টিক নালী থাকবে না, এই পৌষ্টিক নালী হয় সোজা, স্ট্রেইট, দেখো এরকম সোজা হয়, মুখ থেকে পায়ু পর্যন্ত সোজা। এদের আবার পায়ুও আছে, হ্যাঁ, মুখ আছে, পায়ুও আছে। অনেক প্রাণীর আবার পায়ু নাই, মুখ দিয়ে খায়, মুখ দিয়ে খাওয়ার পর খাবারটাকে ডাইজেস্ট করে অপ্রয়োজনীয় অংশটা মুখ দিয়ে পায়খানা করে দেয়। বেশি অনেক প্রাণী আছে এরকম, তবে কিছু কিছু প্রাণী আছে যাদের মুখ আছে, পায়ু আছে। তো যাই হোক, এর কথা হচ্ছে নেমাটোডার যে পৌষ্টিক নালী থাকে এটা হয় সোজা, স্ট্রেইট, পৌষ্টিক নালী সোজা হয়, পৌষ্টিক নালী হয় সোজা। এখন পৌষ্টিক নালী সোজা হওয়াতে যে ব্যাপারটা ঘটে, ওর দেহটাকে দেখতে মনে হয় অনেকটা নলের ভিতরে নল গঠন। এক নম্বরে ওর দেহ দেখতে নলের মতো, তো একদম ইয়ার মতো, মার্কারের মতো অনেকটা, মানে লম্বা আর একটু বেশি চিকন। তো ওর দেহ দেখতে নলের মতো। আবার ওর দেহের ভিতরে যে পৌষ্টিক নালীটা আছে ওটা কিন্তু স্ট্রেইট হয়, জিলাপির প্যাচ থাকে না ওইখানে, একেবারে স্ট্রেইট হয়। একেবারে স্ট্রেইট বলতে স্ট্রেইট হয় আর কি, মোটামুটি মানুষের মতো জিলাপির প্যাচ থাকে না, মোটামুটি বডির সাথেই। তো এই কারণে দেখো ওর বডি হচ্ছে একটা নল, ওই নলের ভিতর যে পৌষ্টিক নালী আছে সেটা কিন্তু আরেকটা নল। তাই বলা হয় নেমাটোডা হচ্ছে নলের ভিতর নল গঠন, নলের ভিতর নল গঠন। কয়টা বৈশিষ্ট্য? চারটা, চারটা এনাফ, তোমার পড়া হয়ে গেছে এখানে। নলের ভিতর নল গঠন। সবাইকে বুঝতেছি না কঠিন লাগতেছে ভাইয়া? ইজি কিন্তু পড়াগুলা, ইজি না? ইজি। এবার আসো ইজিটাকে কঠিন করে ফেলি আমি, আবার আবার সহজ করে দিব। দেখো পরীক্ষায় একটা প্রশ্ন খুব আসে, এটা প্যাচ লেগে যায়, যে কোনটা চ্যাপ্টা কৃমি আর কোনটা গোল কৃমি। হেভি প্যাচ লেগে যায়। মনে করো পরীক্ষায় বললো, দেখো আমি তোমাদের কোশ্চেনটা বলি, যে নিচের কোনটি প্লাটিহেলমিনথেস বা নিচের কোনটি চ্যাপ্টা কৃমি। বুঝতেছোই প্লাটিহেলমিনথেস মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। অপশনে মনে করো তোমাকে দিল হচ্ছে, অপশনে তোমাকে দিল হচ্ছে যে যকৃত, দেখো অপশনে কি কি দিল, অপশনে তোমাকে দিল হচ্ছে মনে করো গোলকৃমি, চোখকৃমি, হ্যাঁ, তারপরে ফাইলেরিয়া, তারপরে দিল হচ্ছে যকৃত কৃমি। এখন তুমি কেমনে বুঝবা যে কোনটা কি? তো এটা বুঝার একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা দিয়ে তুমি মোটামুটি সব ক্ষেত্রেই অ্যান্সারটা করে দিতে পারবা। যেসব কৃমির নামের মধ্যে একার আছে, দেখো নেমাটোডা নামের মধ্যে একার আছে, কিন্তু নেমাটোডা, নেমাটোডা, নেমাটোডার নামটা শুরু হয়েছে একার দিয়ে। তো যেসব কৃমির নামের মধ্যে একার পাবা তারা হবে নেমাটোডা, মানে গোল কৃমি হবে। আর যাদের নামের মধ্যে একার পাবা না তারা হবে প্লাটিহেলমিনথেস। আমি কথাটা মনে হয় বুঝাতে পারছি। মনে করো তোমাকে বললো ফাইলেরিয়া, দেখো মনে করো তোমাকে বললো ফাইলেরিয়া, ফাইলেরিয়া দিয়ে বললো ফাইলেরিয়া কি নেমাটোড নাকি প্লাটিহেলমিনথেস, তুমি কি করবা? এটা মোটামুটি সব ক্ষেত্রেই ম্যাচ করে, দুই একটা ইয়া হতে পারে, তবে ওগুলা আসে না পরীক্ষায়। যেগুলো পরীক্ষায় আসে সেগুলোর মধ্যেই দেখো তুমি খুঁজবা যে নামের মধ্যে একার আছে কিনা। দেখো ফাইলেরিয়ার নামের মধ্যে একার আছে, দেখি ফ একারে ফা, হর্ষই, লয় একারে লে, তো একার আছে। তো ফাইলেরিয়ার নামের মধ্যে যেহেতু একার আছে, তাহলে ফাইলেরিয়া হবে কি একটা নেমাটোড হবে, ফাইলেরিয়া হবে কি নেমাটোড। এবার মনে তোমাকে বললো যকৃত কৃমি, যকৃত কৃমি দিয়ে বললো যে যকৃত কৃমি কি প্লাটিহেলমিনথেস নাকি নেমাটোড, তুমি কি করবা? তুমি এর নামের মধ্যে একার আছে কিনা খুঁজবা। জ কয়রিকার, ত কয়রিকার, মস্কারিমি, না কোনো একার তো নাই। একার যেহেতু নাই তাই সে নেমাটোডা হবে না, সে হবে কি প্লাটিহেলমিনথেস। তোমাকে বললো চোখ কৃমি, চোখ কৃমি, চোখ কৃমি কি প্লাটিহেলমিনথেস নাকি নেমাটোডা, তুমি কি করবা? নামের মধ্যে একার খুঁজবা। তো দেখো চোখ কৃমির নামের শুরুতে একার আছে, মানে একার, এই জিনিসটা থাকলেই হবে আর কি, এই জিনিসটা থাকলেই নেমাটোডে চলে যাবে। এটাকে এটাকে একরকম আকৃ বলা হয়, এগুলোকে আকৃ বলে, হ্যাঁ, তোমাদের বইয়ের ফটো ছিল না। দেখো চোখ কৃমির মধ্যে একার আছে, তাই এটা হবে কি নেমাটোডা। একার না থাকলে প্লাটিহেলমিনথেস, একার থাকলে নেমাটোডা। আরো দেখি আরেকটা এক্সাম্পল, এটা মোটামুটি সব ক্ষেত্রেই মিলে যায়। মনে করো হচ্ছে ফিতা কৃমি, বললো ফিতা কৃমি, ফিতা কৃমি,
তাই দেখো ফিতা কৃমি নামের মধ্যে একার আছে, দেখো নাই, তাহলে এ হবে কি প্লাটিহেলমিনথেস। নামের মধ্যে একার থাকলে নেমাটোড, না থাকলে প্লাটিহেলমিনথেস। তো ভাইয়া তোমরা একটু এটুকুর একটা স্ক্রিনশট নাও, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। দুই রকম কৃমি কম্পেয়ার করে পড়াইলাম যাতে মনে থাকে ভালো। সবাই কি ক্লিয়ার ঘটনাটা? এই যে একারের তত্ত্ব দিয়ে তুমি মোটামুটি সব ক্ষেত্রে অ্যান্সার করে ফেলতে পারবা। হ্যাঁ, দু একটা হয়তো এক্সেপশন থাকতে পারে, ওগুলো আসে না পরীক্ষায়। ওরকম ধরতে গেলে আর পড়ায় শেষ করতে পারবো না, শত শত রকম কৃমি আছে। মানুষের কৃমি, ভেড়ার কৃমি, গরুর কৃমি, কৃমির অভাব আছে, এক এক প্রাণীর কৃমি এক এক রকম। এটা স্ক্রিনশটটা মতো ভাইয়া লিখে নিয়ে জানাও, স্ক্রিনশট নিয়ে জানাও। বোঝা গেছে? পার্থক্য দেখো, চারটা চারটা বৈশিষ্ট্য মাত্র, ইজি, একেবারে ইজি। অতটা অনেক কঠিন ভাবে, একেবারে ইজি। আচ্ছা, তাহলে স্ক্রিনশট নিয়ে ফেলছো। এবার আমরা সামনে যাব, দেখি কতদূর যাওয়া যায় আর কি। আজকে আমি চেষ্টা করতেছি যতদূর টানা যায়। চারটা পর্ব শেষ আমাদের। এবার আসতেছে হচ্ছে মলাস্কা। মলাস্কা 5 নম্বরে হচ্ছে মলাস্কা। তো মলাস্কার নাম দিয়েই দুইটা বৈশিষ্ট্য হয়ে যায় কিন্তু। এই মনে করছে এটা মলাস্কা প্রাণী, মনে করো এই হচ্ছে এটা মলাস্কা প্রাণী, মনে করো আর কি মলাস্কা। তো মলাস্কার নাম শুরু হয়েছে ম দিয়ে, আর মতে হয় হচ্ছে ম্যান্টল। মতে আমি বলছিলাম না বেশিরভাগ মানে বেশিরভাগ পর্বই কিউটিকলের আবরণ দিয়ে আবৃত, দুইটা হচ্ছে ব্যতিক্রম, তার মধ্যে একটা হচ্ছে কি মলাস্কার। তাহলে মলাস্কার দেহে, মলাস্কা কেন ব্যতিক্রম? কারণ মলাস্কার যে আবরণটা সেটা কিউটিকল দিয়ে তৈরি না। ওর যে আবরণটা আছে সেটা কিউটিকল দিয়ে তৈরি না, ওর আবরণটা তৈরি হয় হচ্ছে ম্যান্টল দিয়ে। তাই দেখো মতে মলাস্কা, মতে ম্যান্টল, মনে রাখতে পারো তোমরা, মতে মলাস্কা, মতে ম্যান্টল। দ্বিতীয় শব্দ দিয়েও একটা শিখতে পারো, লতে। দেখো লা, লা আছে। এটা কিরকম? মলাস্কা একটা বিশেষ ধরনের জিহ্বা পাওয়া যায়, দাঁতযুক্ত জিহ্বা। তো জিহ্বাটা যদি দাঁতযুক্ত হয়, করাতের মতো হবে, একটা রেতির মতো হবে, রেতি। তাই এটাকে রেতি জিহ্বা বা রেডুলা বলা হয়, রেডুলা। মলাস্কা কি থাকে? রেডুলা থাকে। তো রেডুলা জিনিসটা আমি এভাবে শিখাই যে দেখো, রেডুলা শব্দের মধ্যে আছে লা, লা আছে, রেডুলা শব্দের মধ্যে কি আছে? লা আছে। এখন প্রাণী জগতে যে 9টা পর্বের কথা আমরা বলি, মেজর পর্ব, তাদের মধ্যে একটা পর্বের মধ্যে লা শব্দটা আছে, সেটা হচ্ছে মলাস্কা। দেখো মলাস্কায় লা আছে, লা আছে, রেডুলা তো কি আছে? লা আছে। তাহলে এই লা লা দিয়ে গান গেয়ে আমরা মনে রাখতে পারি রেডুলা থাকে হচ্ছে মলাস্কাতে। তুমি দেখো না অন্য কোনো পর্বের মধ্যে লা শব্দটা নাই। আমি যদি তোমাকে বলি পরিফেরা, লা নাই কিন্তু। প্লাটিহেলমিনথেস, লা নাই। তারপরে হচ্ছে এনিলিডা, নেমাটোডা, কোনো পর্বের নামের মধ্যে লা এই জিনিসটা কিন্তু নাই। লা 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 বলে না, লা জিনিসটা কিন্তু নাই। একটা পর্বেই লা আছে, সেটা হচ্ছে মলাস্কা। মলাস্কার নামের মধ্যে লা আছে, রেডুলা নামের মধ্যেও লা আছে। তাহলে মলাস্কা হচ্ছে কি? মলাস্কার মধ্যে রেডুলা থাকে। প্রশ্ন আসতে পারে রেডুলা কই থেকে? অ্যান্সার হবে মলাস্কা। রেডুলা কই থেকে? অ্যান্সার হবে কি? মলাস্কা। আরেকটা জিনিস যে সবার আবরণ কিউটিকল দ্বারা তৈরি, তবে মলাস্কা মতে ম্যান্টল দিয়ে তৈরি। তারপরে এরা হয়, এদের এদেরটা ব্যাপারটা হচ্ছে কি, ভিতরটা নরম বাইরে শক্ত। হ্যাঁ, বলে না ভিতরে ভিতরে লোকটা অনেক বাইরে মেজাজি হলেও ভিতরে অনেক নরম, সেই জিনিসটা মলাস্কাতে। মলাস্কার ভিতরে যে দেহটা আছে এটা অনেক নরম হয়, তবে বাইরের আবরণটা হয় শক্ত। কারণ ভিতরের নরম জিনিসটা প্রকাশ করে দিলেও কিন্তু প্রকৃতিতে টিকতে পারবে না, তাই ও বাইরে একটা শক্ত আবরণ নিয়ে থাকে, ভিতরে হচ্ছে সে অনেক নরম। এরকম প্রাণী আছে হচ্ছে তোমার যে ঝিনুক, ঝিনুক, শামুক। এই তোমার শামুক দেখছো তো? ছোটবেলায় আমি শামুক, শামুক পাইতাম অনেক, শামুক পাওয়া যাইতো রাস্তায়। আর ঝিনুক তোমরা দেখছো কক্সবাজারে গেলে, ঝিনুকের দেখবা উপরের খোলসটা ফালাই দিলে ভিতরে কিন্তু ভাইয়া অনেক নরম। ঝিনুক কিন্তু ভিতরে অনেক নরম, বাইরে শক্ত হলেও ভিতরে নরম। আচ্ছা, তারপরে আর কি বলা যায়? তার মানে দেহ একটা খোলকের ভিতর থাকে আর কি, খোলকটা অনেক শক্ত, ভিতরে সে অনেক নরম। তারপর হচ্ছে হিমোসায়ানিন, এইসব অতটা ইম্পর্টেন্ট না এখন তোমাদের জন্য। আচ্ছা, উদাহরণগুলো একটু দেখে নিও। আপেল, মানে শামুক, ঝিনুক জাতীয় যত প্রাণী আছে, অক্টোপাস, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে অক্টোপাস। অক্টোপাসও কিন্তু মলাস্কা পর্বের। হ্যাঁ, এটা অনেকে ভাবে যে অক্টোপাস মানে ক্যানাডার মাটি, না, অক্টোপাস হচ্ছে মলাস্কা পর্বের, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অক্টোপাসও কিন্তু দেখবে মাথাটা অনেক শক্ত, 8টা পা আছে, মাথার উপরে মাথাটা নরম, কিন্তু ওর উপরে যে খোলসটা থাকে ওটা অনেক শক্ত। হ্যাঁ, অক্টোপাস। এগুলো তোমরা বিভিন্ন ডকুমেন্টারি দেখতে পারো, সুন্দর সুন্দর, ভালো লাগবে, মানে পড়াটা তখন ইন্টারেস্টিং মনে হবে তোমার, যখন তুমি কানেক্ট করতে পারবা পড়াটাকে। তুই মনে কর একটা পড়াগুলো পড়ছো, একটা ডকুমেন্টারি দেখলা, দেখবা যে অনেক জিনিস ভাইয়া এটা পড়াইছে, হে ভাইয়া তো বলছিল রেতি জিবার কথা,
দেখাবে রেতি জিভা কত সুন্দর জিনিস, হ্যাঁ, জীবের মতো দাঁত। তো এই জিনিসগুলো তুমি যখন কানেক্ট করবা তখন তোমার অনেক মজা লাগবে পড়তে, বুঝছো? তো যে সব অধ্যায় কিন্তু এই সুযোগটা নাই, কানেক্ট করার সুযোগ নাই। তুমি এখন টিস্যুতন্ত্র অধ্যায় কই গিয়া কানেক্ট করবা, নাই কিন্তু, নাই না। উদ্ভিদ সাহিত্য, উদ্ভিদ সাহিত্যতে কিছু করতে পারো, কিন্তু এই অধ্যায়টা তুমি কিন্তু প্রচুর প্রচুর জিনিস দেখে কানেক্ট করো, যেটা সুযোগ আছে। মানে মাথার উপর থেকে তাহলে মুখস্থের বোঝাটা অনেক কমে যাবে, হুম, অনেক কমে যাবে। বুঝতেছি সবাই? এ হচ্ছে মলাস্কা। মলাস্কার আর কি আছে, মলাস্কাতে তেমন কিছু নাই আসলে। আমি বেশি ডিটেলস এখন বলতেছি না, বেশি ডিটেলস মানে যতটুকু দরকার বোর্ড পরীক্ষার জন্য বা কভার করে যাবে, মেডিকেলও কভার করে যাবে, হ্যাঁ, ভার্সিটি মেডিকেল কভার করবে আশা করি যাবে। আচ্ছা, তাহলে মলাস্কার মধ্যে আর কি আছে? মলাস্কার মধ্যে আর তেমন কিছু, আচ্ছা, মলাস্কায় কিন্তু হিমোসিল থাকে, এটা মনে রাখো, হিমোসিল থাকে, মলাস্কায় হিমোসিল থাকে। হিমোসিল কি জিনিস এখন দেখাচ্ছি। তো দেখো, মলাস্কা আমাদের পড়া শেষ। মলাস্কার পরে না না এনিলিডা, তারপরে দেখাবো। এখন হচ্ছে এনিলিডা। মলাস্কার পরে হচ্ছে এনিলিডা। 6 নম্বর, তাই না? তাহলে এনিলিডার, এনিলিডা হচ্ছে একটা খণ্ডকায়িত প্রাণী। ওই যে খণ্ডকায়ন শিখাইলাম না, খণ্ডকায়ন। এনিলিডার বেশিরভাগ ক্ষেত্রে এনিলিডা দেখা যায় খণ্ডকায়িত প্রাণী, হ্যাঁ, এরকম কিন্তু পাওয়া যায় না। খণ্ডকায়িত প্রাণী খুব কমই আছে, এবং যারা আছে সবাই এনিলিডাতে। তাহলে উদাহরণ হচ্ছে কি, উদাহরণ হচ্ছে কেঁচো এবং জোক। কেঁচো এবং জোক কিন্তু কোনো কৃমি না, বুঝছো? আমি কৃমির সময় কেঁচো জোকের কথা বলছি, বলি নাই। কেঁচো জোক, তোমরা কেঁচো জোক সবাই হয়তো দেখছো আশা করি। কেঁচো জোক, তো কেঁচো এবং যোগ দুজনই হচ্ছে এনিলিডা। এরা কিন্তু কোনো কৃমি না, এরা এনিলিডা বা প্লাটি হেলমিনথেস না। তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, তোমরা সবাই জিজ্ঞেস করো ক্লাসে যে ভাইয়া কোনটা কোনটা বৈজ্ঞানিক নাম শিখবো। তোমরা যতগুলো শিখো বা না শিখো, কেঁচো এবং যোগের বৈজ্ঞানিক নাম এটা মাস্ট, এটা তোমাদের শিখতেই হবে। কেঁচো যোগের সাইন্টিফিক নেম মাস্ট। তাহলে বলো, সবাই লিখে ফেলো দেখি কমেন্টে, কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? একটা প্র্যাকটিস হয়ে গেল। মেথাফাইর পোস্টুমা। মেথাফাইর পোস্টুমা হচ্ছে কেঁচোর বৈজ্ঞানিক নাম। প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কেঁচোকে। কেঁচো মাটির উর্বরতা বাড়ায় দেয়, বুঝছো? লাঙ্গল করলে যেমন মাটির উর্বরতা বাড়ে, তেমনি কেঁচো অটোমেটিক মাটির মধ্যে থাকলে খুঁড়া খুঁড়া কেমনে কেমনে জানি উর্বর বানায় ফেলে মাটিকে। তাহলে কেঁচো হচ্ছে মেটাফাইট পোস্টুমা, আর যোগ হচ্ছে হাইরুডিনারিয়া মেলিয়ানিস, মেলিয়ানসিস, যাই হোক এটা বলা, আমি বৈজ্ঞানিক নাম মনে থাকে না আমার, বৈজ্ঞানিক নাম মনে থাকে না বেশি একটা। হ্যাঁ, মেটাফাইট পোস্টুমা, সবাই একটু প্র্যাকটিসটা করে ফেলো। কেঁচোর বৈজ্ঞানিক নাম আর জোকের বৈজ্ঞানিক নাম কমেন্টে লিখে প্র্যাকটিস করো, এটা এটা মাস্ট, লিখে দিছি দেখো। আমি কিন্তু এগুলো বলি না বেশি সবসময়, ইম্পর্টেন্ট হইলেই বলি তখন। এতক্ষণ কত বৈজ্ঞানিক নাম গেল না, একটার ক্ষেত্রে বলি না যে ভাই এটা লিখো বা এটা ইয়া করো। কেঁচো আর জোকে এসে বলতেছি হ্যাঁ, তখন মনে পড়বে আমার কথা। এবং এরা খণ্ডকায়িত প্রাণী, খণ্ডকায়িত প্রাণী কিন্তু অন্য কোনো পরের পাই না, এখানে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই তো প্র্যাকটিসটা করে ফেলো, এটা পরীক্ষা আসবে কিন্তু এবার, চান্স আছে অনেক আসার। আচ্ছা, এনিলিডার যে রেচন অঙ্গ আছে, সেই রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। আমি এটা এইভাবে বলি, হয়তো অনেকটা লেইম হয়ে যায় সিস্টেমটা, যে এনিলিডা আর নেফ্রিডিয়ার নাম বানানোর মধ্যে অনেক মিল আছে। যে এখানে দেখো মাঝখানে দুইটা ইকার আছে, এখানে মাঝখানে দুইটা ইকার আছে, বুঝো নাই? এই এনিলিডা বানানটা কি দেখো, সামথিং, হিসিকার হিসিকার সামথিং, এরকম তো। এটা হচ্ছে এনিলিডা বানান, বুঝো নাই? নেফ্রিডিয়া বানানটা খেয়াল করো, সামথিং হিসিকার সামথিং হিসিকার, বুঝতেছো আর কি ব্যাপারটা? অর্থাৎ তোমার এনিলিডা আর নেফ্রিডিয়ার টার্মগুলো কিন্তু দেখতে একই রকম। যে এনিলিডা ইকার ইকার আকার, নেফ্রিডিয়া দেখো ইকার ইকার আকার, ইকার ইকার আকার, ইকার ইকার আকার, খেয়াল করছো? আকারও কিন্তু মিলা গেছে, হ্যাঁ। মানে এদের দুজনের বানানের নামের বানানটা একই রকম। এনিলিডা ইকার ইকার আকার, নেফ্রিডিয়া ইকার ইকার আকার। তাহলে ইকার ইকার আকার দেখে বুঝতে পারবে এটা হচ্ছে কি এনিলিডা। তাহলে এখানে আরেকটু বলি, নেফ্রিডিয়া দেখো, নেফ্রিডিয়ার উন্নত ভার্সন যেটাকে বলা হচ্ছে নেফ্রন, আর নেফ্রিডিয়ার চেয়ে আরো খারাপ ভার্সন হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। প্রোটোনেফ্রিডিয়া, এরা কোনটা কোন জায়গায় থাকে খেয়াল করো। নেফ্রিডিয়া আছে 6 নম্বর পর্বে,
নেফ্রন, নেফ্রন কি কর্ডাটায় আছে মানে 9 নম্বরে, কর্ডাটা 9 নম্বর, আর প্রোটোনেফ্রিডিয়া আছে হচ্ছে 3 নম্বরে। মিলে গেছে কিন্তু, তাই না? 3 1 3, 3 2 6, 3 3 9, তাই না? 3 6 9, তাহলে প্রোটোনেফ্রিডিয়া 3 নম্বর মানে প্লাটিহেলমিনথেস। এই সিরিয়ালটা কিন্তু মাথায় গেঁথে ফেলতে হবে কোনটা কয় নম্বরে, নাহলে কিন্তু ঝামেলায় পড়বা, বলে দিলাম। অধ্যায়টা ভালোভাবে বুঝতে হইলে তুমি কিন্তু এই সিরিয়ালটা কোনটা কয় নম্বরে তোমাকে কিন্তু জানতে হবে। তাই দেখো 3 1 3, 3 2 6, 3 3 9, তাহলে 3 1 3 প্রোটোনেফ্রিডিয়া বা শিখা কোষ, এটা থাকে হচ্ছে প্লাটিহেলমিনথেসে। নেফ্রিডিয়া ইকার ইকার আকার এনিলিডাতে, আর 9 নম্বরে থাকে হচ্ছে নেফ্রন। ঠিক আছে, 3 3 3 1 3, 3 2 6, 3 3 9, 3 6 9। ওকে, তাহলে একটা বৈশিষ্ট্য আমরা শিখলাম হচ্ছে নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া শিখলাম, ইকার ইকার আকার। আচ্ছা, তারপর দেখি এনিলিডা সম্পর্কে আর কি আছে। আচ্ছা, এদের দেহে একরকম চলন অঙ্গ থাকে, এরকম হাঁটার জন্য, আগানোর জন্য। এদের হাত পা দেখতেছো না তো, তা হাত পা আছে একটা, এদের পা আছে একটা। এই পাকে বলা হয় সিটি, বা আরেকটা নাম আছে প্যারাপোডিয়া, মানে পোর্ট শব্দটা কিন্তু পা, হ্যাঁ, পোরাস বা এই শব্দ দেখলে বোঝা পা বোঝাচ্ছে, তাহলে এই পায়ের নাম হচ্ছে সিটা বা প্যারাপোডিয়া। এটা কই থাকে? এটা এনিলিডা পর্বে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে এনিলিডা পর্বের আর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যের মধ্যে আছে হচ্ছে এদের জীবনচক্রে ট্রোকোফল লার্ভা থাকে। এই পয়েন্টটা আসে, দেখো এরকম লার্ভার নাম কিন্তু বইয়ে অনেকগুলো দেয়া আছে লার্ভার নাম, এবং আমি আমার স্টুডেন্ট, পার্সোনাল স্টুডেন্টের জন্য যে শিট বানাই, সেই শিটে আমি ওদেরকে সবগুলো লার্ভার নাম মুখস্থ করাই, মানে লিস্ট করে দেওয়া আছে। কিন্তু তোমাদের এখন এত দরকার নেই, তোমরা জাস্ট ট্রোকোফল লার্ভা কোন পর্বে, এনিলিডা পর্বে, এটা মনে রাখো। আচ্ছা, তারপর এদের যে রক্ত সংবহনতন্ত্র আছে, ব্লাড সার্কুলেশন, এটা হচ্ছে বদ্ধ প্রকৃতির, ক্লোজড। মানে কি, এখানে কোনো হিমোসিল থাকবে না, হিমোসিল নেই। হিমোসিল যেই রক্ত সংবহনতন্ত্রে নেই সেটাকে বলা হয় বদ্ধ প্রকৃতির। এটা কে কে আছে? এটা আছে 6 এবং 9, 6 এবং 9 আমরা সবাই জানি, 9 6। তো 9 6 এর মধ্যে এদেরকে বদ্ধ করে রাখতে হয়, তাই এদের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। হুম, তাহলে এনলিডার রক্ত সংবহনতন্ত্র কিরকম? বদ্ধ, অর্থাৎ এখানে কোনো হিমোসিল, সরি হিমোসিল নাই, হিমোসিল থাকবে না। হিমোসিল মানে কি? সিল মানে হচ্ছে ক্যাভিটি, আর হিমো মানে রক্ত, তার মানে রক্ত সমৃদ্ধ কোনো ক্যাভিটি বা গহ্বর থাকবে না, চেম্বার থাকবে না, তো এটাকে বলা হয় হিমোসিল। বদ্ধ না থাকলে বদ্ধ, আর থাকলে বলতাম মুক্ত, তাই না? তাহলে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র পাওয়া যায় এনিলিডা এবং কর্ডাটায়। 9 6 দিয়ে মনে রাখবা, হ্যাঁ, 6 এবং 9 এনিলিডা। তাহলে এনিলিডার সাথে আমাদের মানুষের একটা মিল আছে, এনিলিডাতে হচ্ছে বদ্ধ, মানুষের ক্ষেত্রে হচ্ছে বদ্ধ। তাহলে দেখো মাত্র 4টা বৈশিষ্ট্য, বেশি বৈশিষ্ট্য শিখাচ্ছি না, কিন্তু এগুলো শিখলে তোমার পরীক্ষা ক্লিয়ার। এবং এটা কিন্তু প্রকৃত সিলোমযুক্ত, এটা তো বলার অপেক্ষা রাখে না যে 5 থেকে পরবর্তীগুলো 5 6 7 8 9 সবাই হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত, তাহলে এটা প্রকৃত সিলোমযুক্ত। তো দেখো এই ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে খণ্ডকায়িত একটা, খণ্ডকায়িত, দ্বিতীয় হচ্ছে নেফ্রিডিয়া, সিটা বা প্যারাপোডিয়া, ট্রোকোফল লার্ভা, বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। হ্যাঁ, এই পয়েন্টগুলো তোমরা একটু মাথায় রাখবা। যেমন 6 নম্বর পড়লাম, এবার 7 নম্বর। 7 নম্বরটা খুব ইন্টারেস্টিং একটা পর্ব, যেটার নাম হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, তো বলো পোডা মানে কি? একটু আগে বলে আসছি, পোডা মানে কি, পোড মানে কি? পোড মানে হচ্ছে ভাইয়া পা, পোড মানে কিন্তু পা, পোড মানে হচ্ছে পা। পোড মানে হচ্ছে পা, আর আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট বা সন্ধি। দুটো জিনিস এই যে লেগে গেল, এটা হচ্ছে কি জয়েন্ট হইলো বা সন্ধি হইলো। হ্যাঁ, দেখো এটা মানে হচ্ছে সন্ধি, বানান টানের ভুল হচ্ছে আজকে, আর এটা মানে হচ্ছে পদ। তাহলে দেখো যাদের পদে বা পায়ে সন্ধি আছে তারা হচ্ছে আর্থ্রোপোডা। তো এইভাবে যদি হিসাব করি, তাহলে মানুষ, খেয়াল করো মানুষের পায়ে সন্ধি আছে না? যে মানুষের পায়ে হাঁটুতে একটা সন্ধি আছে, জয়েন্ট আছে, হাঁটুর জয়েন্টকে কি বলা হয়? নি জয়েন্ট। পায়ের মধ্যে আছে অ্যাঙ্কেল জয়েন্ট, তারপরে প্রতিটা হাড্ডির মধ্যে জয়েন্ট আছে তো মানুষের পায়ের। তো মানুষের পায়েও কিন্তু সন্ধি আছে, তাহলে মানুষও কিন্তু সেই অর্থে ধরতে গেলে কি আর্থ্রোপোড, মানুষও একটা আর্থ্রোপোড। মনে রাখবা পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা, আর এই পর্বে যে প্রাণীগুলো আছে তাদের নাম হচ্ছে আর্থ্রোপোড। হ্যাঁ, যেমন নেমাটোডা পর্বের নাম, প্রাণীর নাম হচ্ছে নেমাটোড, এইভাবে নামগুলো হয় আর কি। হ্যাঁ, কর্ডাটা পর্বের নাম, প্রাণীগুলোর নাম হচ্ছে কর্ডেট।
তো এইরকম যাদের পায়ে সন্ধি আছে তাদেরকে আর্থ্রোপোডা বলার কথা ছিল, কিন্তু আমরা একটু আগে দেখে আসছি যে এইভাবে আসলে ইয়া করা হয় নাই, সিস্টেমটা শ্রেণীবিন্যাসটা করা হয়নি যে নামের সাথে মিলা গেলে কাজ। এখানে কি করা হয়েছে, কিছু বৈশিষ্ট্যের দিকে নজর দেওয়া হয়েছে। তো প্রথমে বলে আসছিলাম যে বেশিরভাগ প্রাণীর বহিকঙ্কাল কিউটিকল দ্বারা নির্মিত, দুইটা ব্যতিক্রম আছে। তো দুইটা ব্যতিক্রমের মধ্যে একটা মলাস্কা, একটা একাইনোডার্মাটা, এর কিন্তু ব্যতিক্রম না। তাহলে এর যে দেহের আবরণটা আছে এটাও কিউটিকল দিয়ে তৈরি হবে, বহিকঙ্কাল কিউটিকল দিয়ে নির্মিত হবে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে এর হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র থাকে। মুক্ত রক্ত সংবহনতন্ত্র মানে হচ্ছে তাদের দেহে হিমোসিল আছে, তাদেরকে বলা হয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এইরকম তন্ত্র পাওয়া যায় হচ্ছে 7 এবং 5। 7 কি? 7 হচ্ছে তোমার আর্থ্রোপোডা, 5 হচ্ছে মলাস্কা। তাহলে 9, 6, 7, 5 দুইটাই কিন্তু বাংলা গ্রামারে আছে। 9, 6 মানে কি? অপচয় করা, তাই না? আর 7, 5 করা মানে কি? 7, 5 ভেবো না, মানে কি 7, 5 মানে কি জানি, ঝামেলা করা নাকি বিশৃঙ্খলা, এরকম কিছু একটা হবে 7, 5। তাহলে 7, 5 হচ্ছে মুক্ত। 7, 5 হচ্ছে কি ভাইয়া? মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর 9, 6 হচ্ছে বদ্ধ। দুইটাই কিন্তু বাংলা গ্রামার থেকে আসছে। 9, 6 করো না মানে অপচয় করো না। হ্যাঁ, 9, 6 হচ্ছে কি? অপচয় যাতে না করতে পারে তাই বদ্ধ করে রাখছে, অপচয় করতে দিব না। আর এখানে 7, 5, 7, 5 ভাবে যেহেতু তাই তাকে মুক্ত করে দিছি। তো তোমাদের বইয়ে বলা আছে 5 নম্বর হচ্ছে অর্ধমুক্ত। অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র বলতে সেটা কোনো রক্ত সংবহনতন্ত্র আমি পাই নাই। হ্যাঁ, তো তারপরও বইয়ে যেহেতু বলা আছে এটা মনে রাখতে পারো অর্ধমুক্ত 5 নম্বরটা। তবে আসলে মুক্ত, অর্ধমুক্ত বলতে এখানে কিছু নাই, মুক্ত। হ্যাঁ, তাহলে আর্থ্রোপোড বুঝলাম মুক্ত। আচ্ছা, এদের রেচন অঙ্গ কি? এদের রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। এদের নেফ্রন টেফ্রন কিছু না, মালপিজিয়ান নালিকা হচ্ছে এদের রেচনতন্ত্র। মালপিজিয়ান নালিকা আছে, কোনো মালপিজিয়ান বডি নাই। যেমন আমাদের নেফ্রন যদি তুমি খেয়াল করো, নেফ্রনে দেখবা একটা গ্লোমেরুলাস আছে, আমি একটু দেখাই আনি, ভয় পাই না আবার। এই যে অন্য অধ্যায়ের পরে ঢুকাইলে ভয় পাওয়া যায়, বলা বুঝি না, নেফ্রন ছিল এরকম। তো নেফ্রনে এই যে গ্লোমেরুলাসটা আছে, এই গ্লোমেরুলাসকে বলা হয় মালপিজিয়ান বডি। বডি, হ্যাঁ, মালপিজিয়ান বডি বলা হয়। আর এই যে পিসিটি, ডিসিটি, হেনলির লুপ, এদেরকে বলা হয় মালপিজিয়ান নালিকা। তাহলে মানুষের বডির কথা যদি আমি বিবেচনা করি, মানুষের মালপিজিয়ান নালিকাও আছে, মালপিজিয়ান বডিও আছে, যদি এদের সাথে কম্পেয়ার করা হয় আর কি। তবে আর্থ্রোপোডায় কোনো মালপিজিয়ান বডি নাই, শুধু মালপিজিয়ান নালিকা আছে, নল আছে, কোনো বডি থাকে না, এরকম কোনো স্ট্রাকচার থাকে না। তাহলে আর্থ্রোপোডার রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। রেচনাঙ্গগুলো পরীক্ষা কিন্তু আসে খুব। আচ্ছা, তারপর এদের মাথার মধ্যে অ্যান্টেনা থাকে, আর এটা হচ্ছে অঞ্চলায়িত, তোমরা জানোই এরকম অনেকটা, যে মাথা, বক্ষ, উদর, মাথার মধ্যে অ্যান্টেনা থাকে। অ্যান্টেনা কাজ কি কি এগুলা পরের অধ্যায়ে আছে। তো বক্ষের মধ্যে এরকম পা থাকে, হ্যাঁ, 6 জোড়া, 3 জোড়া পা থাকে, শ্বাসরন্ধ্র থাকে। তো এবং এরা হচ্ছে অঞ্চলায়ন। অঞ্চলায়নের ইংরেজি হচ্ছে কি ভাইয়া? ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটা, ট্যাগমাটাইজেশন। এদের এদের কিন্তু সেগমেন্ট না, এদের হচ্ছে ট্যাগমাটা, মনে রাখো। সেগমেন্ট কোনটা? এনলিডাতে। আর আর্থ্রোপোডা হচ্ছে ট্যাগমাটা। তারপরে হচ্ছে বহিকঙ্কাল কাইটিন নির্মিত কিউটিকল বলাই দিছি, উন্মুক্ত মুখবাঙ্গ আর লাগবে না। আচ্ছা, আরেকটা পর্ব হচ্ছে, এটা হচ্ছে বৃহত্তম পর্ব। এটা খুব, এটা মিস করা যাবে না কিছু। বৃহত্তম পর্ব, প্রাণী জগতের পর্বের 65%ই হচ্ছে আর্থ্রোপোডা। প্রাণী জগতের পর্বের যতগুলো প্রজাতি আছে তার মধ্যে 65। ওকে, আর কিছু এখানে নাই। আমি কিন্তু এখানে শর্টকাট করে পড়াইছি, একটু কম ডিটেলস বলছি, কারণ হচ্ছে এটা বোর্ড পরীক্ষার জন্য স্পেশালাইজ করে পড়ানো তো ক্লাস, তারপরে মনে হয় কভার করে ফেলবে তোমাদের মেডিকেলও এটাও। আচ্ছা, এরপর হচ্ছে একাইনোডার্মাটা। 8 নম্বরে আসতেছে হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, তাহলে এটার নাম থেকে দেখো, একাইনো শব্দের অর্থ হচ্ছে কাটা, আর ডার্ম শব্দের অর্থ হচ্ছে ত্বক। তার মানে যাদের ত্বকে কাটা আছে তাদেরকে ট্রেডিশনালি একাইনোডার্মাটা বলা যায়। তো যাই হোক, আমরা জানি যে এইভাবে আসলে ক্লাসিফাই করা হয় না, ক্লাসিফিকেশনটা করা হয় বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো বৈশিষ্ট্য আসলে দেখি। দেখো বলছে একাইনোডার্মাটা, নামের শুরুটাই হচ্ছে একা দিয়ে, এ নাকি অনেক একা। তা আসলে একা একা বলা হইলো কেন? কারণ হচ্ছে এর বডির মধ্যে একা একা একটা জিনিস থাকে, সেই জিনিসটা হচ্ছে পানি সংবহন তন্ত্র।
পানি সংবহন তন্ত্র একা একা থাকে, একা একা থাকে। একা একা থাকা মানে কি? এর কোনো বন্ধু নাই। যে পানি সংবহন তন্ত্রের বন্ধু কে হইতে পারতো? মনে করো রেচন তন্ত্র হইতে পারতো, পরিপাক তন্ত্র হইতে পারতো, শ্বসন তন্ত্র, স্নায়ুতন্ত্র, ওরা কি হইতে পারতো? পানি সংবহন তন্ত্রের বন্ধু হইতে পারতো। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, এখানোডার্মাটে কোনো রেচন তন্ত্র, পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র কিচ্ছু নাই। এখানে পানি সংবহন তন্ত্র নামে একটা তন্ত্র আছে, এর কোনো বন্ধু নাই, এ একা একেবারে। এর বডির মধ্যে একটা তন্ত্রই আছে, সেটা হচ্ছে পানি সংবহন তন্ত্র, একা একা থাকে, তাই হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা নামের মধ্যে একা আছে, একা একা কে থাকে? পানি সংবহন তন্ত্র থাকে। তাইলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই পর্বের কিন্তু কোনো স্নায়ুতন্ত্র নাই, ব্রেন নাই, ওইরকম সুগঠিত ব্রেন নাই, 11টার মধ্যে কোনো স্নায়ুতন্ত্র নাই, 11টার মধ্যে কোনো রক্ত সংবহন তন্ত্রই নাই। ব্যাপারটা বুঝো, ব্যাপারটা বুঝো, খেয়াল করো। আমরা শিখতেছি কি 5, 7, 5 আর সাথে কি আছে? মুক্ত রক্ত সংবহন তন্ত্র। 9, 6 কি আছে? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। মাঝখানে 8-এর কথা কিন্তু দেখো, 8-এ কি আছে? মুক্ত না বদ্ধ? দেখো 5 এবং 7-এ আছে মুক্ত, ভালো কথা। 6 এবং 9 আছে বদ্ধ, ভালো কথা। 8-এ কি আছে? অ্যান্সার হচ্ছে 8-এ কোনো রক্ত সংবহন তন্ত্রই নাই। মুক্তবদ্ধ হতো পরের কথা। এই যদিও অনেক উপরে এর পজিশনটা, কিন্তু এর বৈশিষ্ট্যগুলো অনেক নিম্নমানের। এবং দেখো কেমনে বুঝতে পারো যে একাইনোডার্মাটা একা। তো কে একা? পানি সংবন্ধ একা, এর কোনো বন্ধু থাকবে না, আর কোনো তন্ত্রই থাকবে না। শ্বসন তন্ত্র বলো, রেচন তন্ত্র বলো, পরিপাক তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, কোনো তন্ত্র থাকবে না। এই কারণে এর নাম হচ্ছে একা, পানি সংবহন তন্ত্র শুধু একা একা থাকে। আচ্ছা, তারপরে আমি বলছিলাম যে 2টা পর্ব আছে যাদের দেহত্বকটা কিউটিকল নির্মিত না। এর দেহের যে বহিঃকঙ্কালটা আছে, এটা কিউটিকল নির্মিত না, এটা নির্মিত হচ্ছে পেডিসিলারি। পেডিসিলারি। তাহলে দেখো এখানে 2টা ব্যতিক্রম আমরা পাইছি। একটা হচ্ছে মলাস্কাতে হয় হচ্ছে ম্যান্টল দিয়ে, মতে মলাস্কা মতে ম্যান্টল, একটা ব্যতিক্রম বহিঃকঙ্কাল। আর এখানে বহিঃকঙ্কাল হয় পেডিসিলারি দিয়ে, এটা একটা ব্যতিক্রম। এগুলো নিয়ে বহুত কথা আছে, অত তো আমাদের লেভেলে অযথা প্রয়োজন নাই, বুঝছো? সিম্পলি বলতেছি, সিম্পলি মনে রাখার চেষ্টা করো, হ্যাঁ? এখন গবেষক হওয়ার দরকার নাই তোমার। আচ্ছা, এদের দেহ কিন্তু মৌখিক এবং বিমৌখিক প্রান্তে ভাগ করা যায়, অর্থাৎ একদিকে মুখ আর একদিকে পায়ু। মানুষের কি এরকম? মানুষের কি? মানুষের একদিকে পেট আর একদিকে পিঠ, পেট পিঠ। এদের কিন্তু এরকম না, এদের হচ্ছে এই যে ওরাল অ্যাবোরাল শিখাইছিলাম, এই ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে খাটে হচ্ছে এদের ক্ষেত্রে, ওরাল অ্যাবোরাল। হ্যাঁ, যেমন এই মাছটা মনে করো, এই মাছটা দেখবে এখানে মনে করো, মনে করো আর কি, এখানে হচ্ছে মুখ আছে, মুখের ঠিক অপোজিট দিকে যাও, এদিকে ঘুরাও, এইভাবে ঘুরে উল্টা দিকে আসো, দেখবে এদিকে আসা হচ্ছে পায়ুচিত্র। হ্যাঁ, একদিকে মুখ আর একদিকে উল্টাইলেই পায়ুচিত্র, বুঝতেছো? মুখ এবং পায়ুচিত্র দুইটা অপোজিট দিকে। মানুষের যেমন কি পেট এবং পিঠ, পেট পিঠ, ওরা এরকম না, ওরা হচ্ছে এক সাইডে মুখ আর এক সাইডে পায়ুচিত্র। হ্যাঁ, এটা বলা হয় ওরাল অ্যাবোরাল। আচ্ছা, তারপর এদের দেহে হচ্ছে এম্বুল্যাক্রাল খাদ থাকে আর মেড্রিপোরাইট থাকে, এই দুটো জিনিস একটু মনে রাখো। এম্বুল্যাক্রাল খাদ, এম্বুল্যাক্রাল খাদ, আর একটা হচ্ছে মেড্রিপোরাইট, দুইটা জিনিস। মেড্রিপোরাইট এটা একদম ছিদ্র আর কি, এটা হচ্ছে খাদ, এটা হচ্ছে ছিদ্র। আচ্ছা, তারপর এদের সকল প্রাণী সামুদ্রিক, রক্ত সংবহন অনুপস্থিত, রেচনতন্ত্র নেই, কোনো তন্ত্রই থাকে না আর কি এদের, স্পাইন পেডিসিলারি। এই হচ্ছে ভাই মোটামুটি একাইনোডার্মাটার ব্যাপারটা। সবাই এইটুক 8 নম্বর পর্যন্ত পড়াইলাম, কড্ডাটা আজকে যাওয়া সম্ভব না, আর প্রায় সময় শেষ। তো সবাই 8 নম্বর পড়া পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়ো। হ্যাঁ, কম্পেয়ার করবে একটা পর্বের সাথে আরেকটা পর্বের। বৈজ্ঞানিক যে প্রাণীগুলোর নাম দেওয়া আছে সেগুলো ছবি নেট থেকে ঘেটে ঘেটে দেখবা, ভালো লাগবে, ভালো লাগবে। কড্ডাটা পড়াইতে পারলাম না, জানি না ক্লাস হইতেও পারে, যদি নাও হয় ইউটিউবে আমার একটা ক্লাস দেওয়া আছে এটার উপর, রুটসের চ্যানেলে লিখে দিচ্ছি। রুটস এডুতে তোমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস লিখে সার্চ দিবা, বা রুটসে আমার অনেকগুলো ক্লাস আছে, তুমি খুঁজলেই পাবা। হ্যাঁ, রাহাতুল ইশাক লিখলেও আসতে পারে, আমি শিওর না। তো রুটসে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, রুটস এডু লিখে সার্চ দেবা, বা এনিম্যাল ডাইভার্সিটি রুটস এডু লিখে সার্চ দিও, আমার ক্লাসে চলে আসবে। ওই ক্লাসে আমি প্রায় 2 ঘন্টার একটু বেশি সময় নিয়ে অতটা পড়াইছি। তো এখানে আরো বুঝতেছি, আর অ্যানিমেশন সরি ছবি টবি দেখাইছি। হ্যাঁ, এবং কটাটা পর্বটাও বুঝাইতেছি সুন্দরভাবে। তো ওই ক্লাসে তোমরা দেখে নিও, ঠিক আছে? ক্লাসের মতো থাকো সবাই। ওয়ালাইকুম আসসালাম।